আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। এবার হয় কি, ওই কাউসার মামার পেটে একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য বেশ কয়েকবার উনি ওয়াশরুমে গিয়েছেন। রাতের বেলা উনি যখন শুয়ে পড়েছেন, মোটামুটি ওনার আশেপাশে যারা ছিলেন অর্ধেকেই বেশি শুয়ে পড়েছেন, আর যারা জেগেছিলেন তারা মোবাইল ফোনে পরিবারের সাথে যোগাযোগ করছেন। কাউসার মামার ওয়াশরুমে যাবার দরকার হয়। রাত তখন আনুমানিক 1টা-1:30 এরকম হতে পারে সময় আর কি। উনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, দরজাটা যেই না খুলে ভেতরে ঢুকবেন তখন একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান একটা মহিলা অবয়ব, যার শরীরে মনে হচ্ছে কোনো কাপড় নেই, তবে মাথার চুলগুলো এত বড় পুরো শরীরই ঢেকে রেখেছে। মনে হচ্ছে মাথার সামনে চুলগুলো ঢেকে দিয়ে, পুরো শরীরকে চুল দিয়ে ঢেকে দিয়ে সে কিছু একটা খাচ্ছে, কচমচ কচমচ করে কিছু একটা খাচ্ছে। মামা হঠাৎ করে এই দৃশ্য দেখে চমকে উঠেছেন, কেননা এই মরুভূমির ভিতরে এখানে থাকা এই ওয়াশরুমে তো বাইরের কেউ আসার কথা না। উনি যখনই দরজাটা খুলেছেন, চমকে উঠেছেন, তখনই নাকি ওই অবয়বটা মাথা উঁচু করেছে এবং মুখের সামনে থেকে এক হাত দিয়ে চুল সরিয়ে মামার দিকে তাকিয়েছে। মামা ওই অবয়বটার এমন এক বিভৎস চেহারা দেখেছেন, উনি ভয়ে ওখানে পাথর হয়ে যান। কি করবেন উনি বুঝতে পারছেন না, কাকে ডাক দিবেন, কি করবেন, চিৎকার করবেন, ওনার মনের মধ্যে কোনো কিছুই আর আসছে না। পাথরের মূর্তি হয়ে গেছেন কয়েক সেকেন্ডের জন্য, নড়াচড়ার শক্তিটুকু উনি হারিয়ে ফেলেছেন। উনি আবার এর মধ্যে খেয়াল করেন ওয়াশরুমের ভেতরে থাকা একটা লোহার লাঠি। অনেক সময় হয় কি, ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যেতে পারে, তখন তো আশেপাশের লোকজন যদি কেউ কাজে গিয়ে থাকে, কেউ যদি ওয়াশরুমের মধ্যে আটকা পড়ে যায়, তখন তো আর দরজা খুলে বের হওয়ার সুযোগ থাকে না। এই জন্য ওয়াশরুমের মধ্যে লোহার একটা লাঠি রাখা ছিল। উনি কি করেছেন, ওই লাঠিটা নিয়েছেন, তখন লাঠিটা নিয়ে ওই জিনিসটার মাথা বরাবর দিয়েছেন সজোরে একটা বাড়ি। কিন্তু ওনার কাছে মনে হলো লাঠির এই আঘাতটা শরীর ভেদ করে পাশের দেয়ালে গিয়ে আঘাত হানলো, মানে উনি বাতাসের উপরে লাঠি চালিয়েছেন। আর তখনই ওই অবয়বটাও ভ্যানিশ হয়ে যায়। উনি তো তখন চিৎকার দিয়ে ওনার সহকর্মীদেরকে ডাকাডাকি শুরু করেছেন। সহকর্মীরা ওখানে চলে আসেন, কি হয়েছে উনি বলেন এই ঘটনা। তখন অন্যরা সান্ত্বনা দেন যে এই মরুভূমিতে কাজ করতে গেলে অনেক সময় মাথা ঠিক থাকে না, ঘুমের ঘরেও মানুষ দুঃস্বপ্ন দেখে, ঘুম থেকে উঠেও চোখ কচলাতে কচলাতে ওয়াশরুমে গেলে অনেকে অনেক কিছু দেখে, এগুলো আসলে কিছুই না, এগুলো মনের ভুল, এমনটাই আর কি অন্যরা তাকে বলেন। কিন্তু উনি তো জানেন আসলে উনি কি দেখেছেন। এরপর হয় কি, বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। তারপর ওই যে মালিকের বাসা যেখানে উনি কাজ করতেন মূলত, ওখানে আবার ফেরত গিয়েছেন। মাঝে মাঝেই ওই বাড়িতে ভালো খাবার দাবার আয়োজন করা হতো। ওখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো খাবারের আয়োজন করা হয়েছে, এর মধ্যে গরুর মাংস রান্না করা হয়েছে। ওনাকে যখন গরুর মাংস দেয়া হয়েছে খেতে, উনি তো খুবই বাজেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছেন। এরকম আচরণ শুরু করেছেন যে ওই বাড়ির মালিক সহ পরিবারের সদস্য যারা আছেন, বিশেষ করে ওই পরিবারের সদস্য, বাইরের গেস্ট আসছেন, এ তো খুবই অবাক হয়ে যান যে বাংলাদেশি একজন লোক এখানে কাজ করতে আসছে, সে এইভাবে আচরণ করছে। আর মালিক চিন্তা করলেন কি ব্যাপার, ও তো কখনো এরকম করে না, ও হঠাৎ করে এরকম করলো কেন। উনি বিষয়টা সামাল দিলেন, ওই বাড়িতে যারা গেস্ট ছিলেন বা ওই পরিবারের যারা সদস্য, উনি বলেন যে ও তো এরকম না, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, আমি দেখি কি করা যায়। উনি দ্রুত ওই কাউসার মামাকে ওখান থেকে সরিয়ে নিলেন। তখন ওনার মনের মধ্যেও খটকা লাগে যে হঠাৎ করে ওর আচরণটা এমন হয়ে গেল কেন। এদিকে হয় কি, ওই যে মালিকের ছোট্ট মেয়েটা, যে মেয়েটা ওই কাউসার মামাকেও খুব পছন্দ করত, কাউসার মামাও নিজের মেয়ের মতো করে ওই মেয়েটাকে স্নেহ করত, ভালোবাসতো। এই মেয়েটা যখনই কাছে আসতো কাউসার মামা এই মেয়েটাকে মোটেও সহ্য করতে পারতো না, খুবই বাজে ব্যবহার করত। এদিকে নিজের মেয়ের সাথে এরকম আচরণ দেখে মালিক নিজেও বেশ বিরক্তই হয়ে যান।
তবে ওনার মনের মধ্যে একটা বিষয় উদিত হয়েছিল, তা হচ্ছে যে এই কাউসার মামার নিশ্চয়ই কোনো প্যারানরমাল সমস্যা হয়েছে। মালিক যে কাজটি করেন তা হচ্ছে কাউসার মামাকে কিছু টাকা পয়সা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন এবং উনি বলে দেন তুমি দেশে যাও, নিজের চিকিৎসা করাও, ঠিকঠাক হলে আবার চলে এসো। উনি তো দেশে চলে আসছেন। চলে আসার পর যখন মামিকে উনি দেখেন, মামিকে দেখলেই উনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। মামিকে তিনি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারেন না, এমনকি এক বিছানাতেও তার সাথে ঘুমাবেন না, এমন একটা অবস্থা। এদিকে মামির মনে সন্দেহ হয়, তা হচ্ছে নিশ্চয়ই তো কাউসার মামা বিদেশ গিয়েছেন, অন্য কোনো মহিলার সাথে ওনার সম্পর্ক হয়েছে, ফোনে যোগাযোগ হয়, এই কারণে নিজের স্ত্রীকে সে এখন পছন্দ করছে না। উনি কিন্তু এই চিন্তা করছেন। আর কাউসার মামার সাথে ওই রাত্রে যে ঘটনাটি ঘটেছিল, এটা কিন্তু কাউসার মামা তার মালিককেও শেয়ার করেননি, বাসায় এসেও শেয়ার করেননি। কিন্তু উনি যে এরকম বাজে আচরণ করছেন সবার সাথে, এটা তো আশেপাশের লোকজন দেখছে, সবাই তো অবাক যে এরকম আচরণ তো কাউসার মামার ছিল না। একদিনের ঘটনা, কাউসার মামা নদীতে গোসল করতে গিয়েছেন। ওনাদের বাড়ির পাশেই নদী ছিল, তো ওই নদীতে গোসল করতে যাওয়ার পর অনেক সময় পার হয়ে যায়, মামা আর আসে না। ওদিকে মামির মনে তো সন্দেহ দানা বাঁধতে থাকে, চিন্তা করে নিশ্চয়ই তার কোনো পরকীয়ার ঝামেলা হয়েছে, কোনো মহিলার সাথে গিয়ে কথা বলছে ফোনে, তা না হলে এতক্ষণ হয়ে গেল আসে না কেন। উনি নদীর ওই দিকটাতে দেখতে গিয়েছেন ঘটনাটা কি। উনি যখন ওইদিকে গিয়েছেন, উনি দেখতে পান একটা অদ্ভুত দৃশ্য। কাউসার মামা নদীতে গোসল না করে নদীর ঘাটে বসে দু পা পানিতে ডুবিয়ে ওই দু পা দিয়ে পানিতে ঝাপাঝাপি করছে। অনেক সময় বাচ্চা মেয়েরা বা বাচ্চা ছেলেরা এরকম পানিতে কিন্তু দু পা দিয়ে নাড়াচাড়া করে, এক পা উঠায় আর এক পা নামায়, ওইভাবে করছে। এইটা দেখার পর প্রথমবারের মতো মামির মনে কাউসার মামা সম্পর্কিত যেই ধরনের একটা অন্য সন্দেহ ছিল, সেটা দূর হয়ে উনি প্যারানরমাল কোনো কিছুর আন্দাজ করেন। উনি ওখানে কোনো ধরনের কোনো শব্দ না করে, কাউসার মামাকে ডাকাডাকি না করে চুপিসারে বাড়িতে এসে পরিবারের সবার সাথে বিষয়টা শেয়ার করেন। তখন পরিবারের সদস্যরা বলে, আসলেই তো তাই, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে, এটা তো আমরা আগে কখনো চিন্তা করিনি। তখন কাউসার মামার বাবা গিয়ে নদীর ঘাট থেকে কাউসার মামাকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনা যখন মামির বাবার বাড়িতে জানানো হয়, তখন মামির মা, মানে এই যে কাউসার মামার শাশুড়ি, উনি বলেন, ঠিক আছে, তোর স্বামীকে নিয়ে আয় এখানে, দেখি কি করা যায়, কোনো চিকিৎসা করানো যায় কিনা। সেই অনুযায়ী মামাকে একদিন মামির বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে এসে ঘটে আর একটা ঘটনা। মামা অনেকদিন পর বিদেশ থেকে এসে এই প্রথম শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছেন। শাশুড়ি জামাই আপ্যায়ন করার জন্য অনেক কিছু রান্না বাড়া করেছেন। স্বাভাবিকভাবেই ওখানে গরুর মাংস রান্না করা হয়। খাবার টেবিলে সবাই যখন খেতে বসেছে, তখন এই গরুর মাংসের যে পাত্রটা, এই পাত্রটা ওনার শ্যালিকা কি করেছেন, ইচ্ছাকৃতভাবে কাউসার মামার নাকের সামনে নিয়ে গেছেন একটু ঘ্রাণ শুকানোর জন্য, যে দুলাভাই দেখেন তো মাংসের ঘ্রাণটা কেমন হয়েছে। এই ঘটনা ঘটার সাথে সাথে কাউসার মামা তো ভীষণ রেগে যান। উনি ওখানে এমন ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি শুরু করেন আর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন, খাওয়া দাওয়া তো দূরের কথা। উনি ওখান থেকে রেগে মেগে বের হয়ে সোজা ওনার বাড়িতে চলে আসেন। এই তো গেল একটা ঘটনা। আর একদিনের ঘটনা, সেটা হচ্ছে যে মামা আর মামি এই দুজন কিন্তু একত্রে ঘুমান না, কেননা মামা কোনোভাবেই মামিকে সহ্য করতে পারছেন না, এই জন্য মামি অন্য জায়গায় ঘুমান। এবারে মামি কি করেছেন, মামা ঘরে ঢোকার আগেই উনি খাটের উপর গিয়ে শুয়ে পড়েছেন। মামা যখন এরপরে ঢুকেছেন আর দেখেছেন যে মামি বিছানার উপর শুয়ে আছেন, এটা দেখে মামা এমন ভয়ঙ্কর ভাবে চোখ দুটো বড় বড় করেছেন, মনে হচ্ছে এই চোখ দুটো কাউসার মামার হতেই পারে না। কাউসার মামা রেগে কি করেছেন, খাটের একটা পায়া ধরেছেন, পায়া ধরে এমন এক হ্যাচকা টান দিয়েছেন যে খাট যেখানে ছিল, খাটটা কিন্তু অনেক ভারী ছিল, মামি সমেত এই খাটটা রুমের এক পাশে গিয়ে ছিটকে পড়ে। ওনার শরীরে তো এত শক্তি হবার কথা নয়। আর কাউসার মামা তো ভীষণ জোরে চিৎকার চেঁচামেচি তো করছেনই, অকথ্য ভাষায় গালিগালাজও করছেন। মামি তো ভীষণ ভয় পেয়েছেন। উনি ভয়ে দৌড়ে ওই রুম থেকে বের হয়ে অন্য ঘরে চলে যান।
মামা কি করেছেন, ওই খাটের উপর শুয়ে পড়েছেন। খাট যেখানে ছিল ওখান থেকে সরান নাই, ওই অবস্থাতে ওখানে শুয়ে পড়েন আর ঘুমিয়েও পড়েন। এবারে তো বাড়ির সবাই বিষয়টা জেনে গেছে যে ওনার সাথে প্যারানরমাল কিছু একটা অবশ্যই আছে। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওনাকে চিকিৎসা করাতে হবে, কারণ এভাবে তার চলে না। ওদিকে মামার এই অবস্থা এমন পর্যায়ে চলে যাচ্ছিল আস্তে আস্তে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রাতে ঘুমায় না। মামার শরীরে এই বিষয়টা খুব বাজেভাবে ইফেক্ট করে আর কি। মামা শুকিয়ে একদম কাঠ হয়ে যান। এরপর এই ঘটনা আবার শুনতে পান। মূলত এই ঘটনা যিনি বলেছেন মাহমুদ হাসান ভাইকে, মানে যে আফসানা আন্টি, ওনার মা শুনতে পেয়েছেন, মানে কাউসার মামার বোন। উনি এই ঘটনা শোনার পর এই আফসানা আন্টির মা মামাকে দেখতে ওনার বাড়িতে চলে যান। ওনাদের বাড়ি অর্থাৎ এই আফসানা আন্টির মায়ের বাপের বাড়ি কিন্তু একই গ্রামে, আস্তাইল গ্রামে। কাছাকাছি হওয়াতে বেশি সময় লাগেনি। আফসানা আন্টিকে সাথে করেই মামা বাড়িতে ওনার মা চলে যান। আফসানা আন্টি যখন ওখানে গিয়েছেন তখন কিন্তু ওনার বয়স 5 কি 6 বছরের মতো হবে আর কি। আফসানা আন্টি নিজেই কিন্তু ঘটনা প্রত্যক্ষ করেছেন। উনি নিজেই ওনার মামার এই অবস্থা দেখেছেন। ওনারা সেখানে সন্ধ্যার পর পৌঁছেছেন। গিয়ে দেখেন যে মামা একটু খাবার খেয়েছেন, খাওয়া শেষ করে মামার আবার একটা বদভ্যাস ছিল, উনি ধূমপান করেন আর কি, তো ধূমপান করছেন। উনি ধূমপান শেষ করে নাকের কাছে 2 হাত দিয়ে মানে গন্ধ শুকছেন। এটা দেখে আফসানা আন্টির মা জিজ্ঞেস করেন, কিরে হাতে কি হয়েছে, হাত শুকছিস কেন? তখন মামা উত্তরে বলেন, ওই যে নদী থেকে কিছুক্ষণ আগে মুড়ি খেয়ে আসছি, তাই হাত শুকে দেখছি গন্ধ হাতে লেগে আছে কিনা। এখানে বলে রাখা ভালো, ওই এলাকার আঞ্চলিক ভাষায় মরি বলা হয় কোনো প্রাণী মারা গেলে নদীতে ভাসিয়ে দিলে ওই মৃত প্রাণীকে এই শব্দটা দিয়ে অভিহিত করা হয়, মরি। এই মরি খাবার কথা বলেছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, নদীতে ভেসে যাওয়া একটা মরা প্রাণী উনি খেয়ে আসছেন, কতটা ভয়ঙ্কর পৈশাচিক ব্যাপার। তো এই যে আফসানা আন্টির মা, উনি ভাইয়ের এই করুণ অবস্থা দেখে অবাক হয়ে যান যে কি অবস্থা ওনার। তখন এই উনি চিন্তা করেন যে না, এটা তো একটা সমাধান দরকার। এদিকে আফসানা আন্টির মা মামার যে স্ত্রী অর্থাৎ মামির সাথেও কথা বলেছেন। কথাবার্তা যখন হচ্ছে তখন এই মামা টের পেয়ে গেছেন। উনি আবারও মামিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এই ঘটনা কিন্তু রাত্রেবেলা ঘটেছে। এদিকে মামা এতটাই উত্তেজিত হয়ে পড়েন, সবাই মিলে মামাকে ধরে রাখার চেষ্টা করেন। কারণ সবাই বুঝতে পারেন এখন যদি মামা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে যেই পিশাচিনী ভর করেছে সে কিন্তু মামাকে নিয়ে যেতে পারে, বড় ধরনের ক্ষতি করতে পারে। এই জন্য মামাকে ধরে রাখতে হবে। সবাই মিলে মামাকে ধরে রাখার চেষ্টা করেন। তখন সবাই দেখতে পান যে মামার গায়ে 8 থেকে 10 জন মানুষের সমপরিমাণ শক্তি চলে এসেছে, কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। এদিকে বাড়ির একজনের মাথায় একটা ভালো বুদ্ধি চলে আসে। ওনাদের ঘরে জমজমের পানি রাখা ছিল, বুদ্ধি করে ওটা মামার গায়ে ছিটিয়ে দেওয়া হয়। আল্লাহর রহমতে কিছুক্ষণ পরেই আস্তে আস্তে মামা স্বাভাবিক হয়ে যান। এরপর মামা এই আফসানা আন্টিকে, তারপর আফসানা আন্টির মাকে দেখে বলেন, কি রে তোরা কখন এলি? আর উনি মামিকে বলছেন যে কি ব্যাপার, এদেরকে এখনো খেতে দাওনি, ভাত খেতে দাও। তখন আফসানা আন্টির মা বলেন, কি রে আমরা যে কখন এসেছি তুই জানিস না? তখন মা বলেন, কই না তো, আমি তো এখনই তোমাদেরকে দেখছি। তখন ওনারা বলেন যে তুই এতক্ষণ কি করেছিস, তোর কিছুই মনে নেই? তখন মা বলেন, কি করেছি, আমার তো কিছু মনে নেই। এই কথাগুলো কিন্তু মামা খুব স্বাভাবিকভাবেই বলেন, মনে হচ্ছে ওনার কোনো কিছুই মনে নেই। মামার এই অবস্থা দেখে আফসানা আন্টির মা বলেন, ঠিক আছে তাহলে আগামীকাল সকালে তোকে কবিরাজ দেখাতে নিয়ে যাব। পরদিন সকালবেলা পাশের গ্রামের একজন হিন্দু কবিরাজ, ওনার নাম হচ্ছে বিমল ঠাকুর। এই বিমল ঠাকুর কবিরাজকেই মূলত মামাদের বাড়িতে নিয়ে আসা হয়। বিমল ঠাকুর উনি মামাকে দেখেন, আর বিমল ঠাকুরকে দেখে মামা বলে ওঠেন, কিরে বিমল, তুই এখানে আসছিস কেন? তোর এখানে কাজ কি? যা বাড়িতে যা। তোর মতো পাতি কবিরাজ আমাকে কি করতে পারে রে, যা ভাগ এখান থেকে। বিমল ঠাকুর মামার এই অবস্থা দেখে এবং পেছনের ঘটনা শুনে মামাকে শরীর বন্ধের একটা তাবিজ আর আনুষঙ্গিক কিছু রিচুয়াল করে মামার শরীর বন্ধ করে দেন, কিন্তু তাতে তেমন কোনো কাজই হয় না।
এটা বোঝা যায় কিভাবে? পরদিন রাতে মামি দেখতে পান ওনার ঘরের সদর যে দরজাটা, এই দরজার কাছে সাদা রঙের একটা বিড়াল বসে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে কর্কশ ভাবে মেয়াও মেয়াও করছে। আর কিছুক্ষণ পর হঠাৎ করে কোথাও যেন মিলিয়ে গেল এই বিড়ালটি। আসলে মামার কাছে বিড়ালটি যেতে পারেনি, কিন্তু দূর থেকে প্রভাব ফেলছে ওই বিড়াল রূপী সেই পিশাচিনী চুড়েল। পরবর্তী সময় মামা আবারও এই আগের মতো পাগলামি শুরু করেছেন। মানে বিমল ঠাকুরের যেই তদবিরটা, এটা অল্প কিছুদিন কার্যকর ছিল। পরদিন মামাকে এই বিমল কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মানে প্রথমে তো এই বিমল কবিরাজকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, পরবর্তী দিন মামাকেই, অর্থাৎ যখন সমস্যাটা তীব্র হলো তখন মামাকেই ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। বিমল কবিরাজ মামাকে একটা বৃত্ত এঁকে তার মাঝখানে বসিয়ে উনি ওনার জানা যে তন্ত্রমন্ত্র এগুলো দিয়ে রিচুয়াল শুরু করেছেন। জিনটাকে মামার শরীরে হাজির করার চেষ্টা করে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর একটা পর্যায়ে সেই জিনটাকে হাজির করতে সক্ষম হন এই বিমল ঠাকুর। আসলে সেখানে বেশি একটা বাড়াবাড়ি ছাড়াই একটা পর্যায়ে মামার কাছ থেকে এই চুড়েলটাকে ছাড়িয়ে দেয়া হয়। তেমন কোনো সমস্যাও হয় না, খুব কঠিন কোনো কথাবার্তাও হয় না। কিন্তু দেখা গেল মাত্র অল্প কয়েকদিন পর আবার মামার সমস্যাটা শুরু হয়ে গেল। এই রিচুয়ালটা স্থায়ী হলো না। পরিবারের সবাই হতাশ হয়ে যায়, তবে হাল ছাড়েনি। এরপর ওনারা পাশের এলাকা, যেটার নাম হচ্ছে চুনখোলা, ওই চুনখোলায় একজন মহিলা কবিরাজ রয়েছেন, ওনাকে সবাই বেবি কবিরাজ নামেই চেনেন আর কি। সেই বেবি কবিরাজের কাছে ওনাকে নিয়ে যাওয়া হয়। এরপর মামাকে উনি দেখেন, সবকিছু শোনেন, ঘটনাটা কি হয়েছে। কিন্তু এনারা কিন্তু কেউই জানেন না ওই যে শুরুতে ঘটনাটা কি হয়েছিল আর কি। মামা কিন্তু এটা কাউকে বলেনও নাই। এদিকে বেবি কবিরাজ শুরুতেই বলেন যে আপনারা একটা কচি ডাব নিয়ে আসেন, ডাবটা প্রথমে কাটতে হবে, মাছ থেকে কেটে ফেলতে হবে, 2 ভাগ করে ফেলতে হবে, ডাবের যে পানিটা এটাও ফেলে দিতে হবে। এই 2 ভাগের একটা অংশে একটা পুরুষ মানুষ জল বিয়োগ করে ওটা পাশে রাখতে হবে। এইটা কাজে লাগতে পারে যদি প্রয়োজন হয়, কেননা এমন এক দুষ্টু চুড়েল এর উপরে সে ভর করেছে, এর জন্য অন্য ধরনের কাজ করতে হবে। এরপর বেবি কবিরাজ ওনার মতো করে রিচুয়াল শুরু করেছেন। প্রথমে উনি মাটিতে একটা বৃত্ত এঁকে নেন, যেটা একটা ভিন্ন ধর্মী বৃত্ত ছিল। বৃত্তের মধ্যে কলা গাছের একদম কচি পাতা, যেটা একদম মাঝ বরাবর, যেটা চারদিকে ছড়িয়ে পড়েনি, চোখা হয়ে যেটা উঠে থাকে আর কি, অনেকে মাঝির পাতা বলে এটাকে। তো ওইটা বেশ কয়েকটা কেটে নিয়ে আসতে বলেন। আশেপাশে তো অনেক কলা গাছে ছিল, কেটে নিয়ে আসা হয়। এরপর বেশ কয়েকটা পাতা বিছিয়ে ওই বৃত্তটাকে ভরাট করা হয় আর কি। এরপর মামাকে জোড়াজোড়ি করে বৃত্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এরপর বেবি কবিরাজ রিচুয়াল শুরু করেছেন। এর মধ্যে হয় কি, এই যে মামি, উনি আবার আড়াল থেকে মামাকে উকি দিয়ে দেখছিলেন যে কি অবস্থা হয়। অন্যরাও ছিল, কিন্তু মামি আড়াল থেকে দেখছিলেন, কারণ মামিকে দেখলেই কিন্তু মামা রেগে যেতেন। হঠাৎ মামা ওই বৃত্তের মাঝে থাকা সময়েই ওই মামির দিকে ওনার চোখ পড়ে যায়। মামার সাথে সাথে রেগে যান এবং বৃত্তের বাইরে চলে যান আর বলতে থাকেন, ও আমার দিকে চেয়ে আছে কেন, ও এখানে আসছে কেন, শুরুতেই বলেছি যে আমি ওকে একদম সহ্য করতে পারি না, সরা সামনে থেকে। এটা বলতে বলতে উনি আবার মামির দিকে তেড়ে গিয়েছেন ওনাকে মারতে। তখন সবাই মিলে ধরাধরি করে আবার ওনাকে বৃত্তের ভেতরে এনে বসিয়ে দেওয়া হয়। এরপর বেবি কবিরাজ ওনার রিচুয়াল শুরু করেছেন। একটা পর্যায়ে জিনটাকে হাজির করতে সক্ষম হন। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, এই তুই কে রে, তোর নাম কি, কেন আসছিস সেখানে? তখন ওই পিশাচিনী একটা নাম বলে এবং সে দুবাইয়ের ওই জায়গাটার নাম বলে যেখান থেকে মামাকে সে আসর করেছে। সে বলে সে নাকি মরুভূমির ওখানেই থাকে। তখন এই বেবি কবিরাজ বলতে থাকেন, তুই একে ধরছিস কেন, তোর কি ক্ষতি করেছে? তখন ওই জিনটা বলে, আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, আমি স্বভাবগতভাবেই আমি ওয়াশরুমে বসে খাবার খাচ্ছিলাম, আর ও ওখানে ঢুকে আমাকে দেখে ফেলে। ওই তো আমাকে আঘাত করেছে আগে, আমি কি ওকে আঘাত করছি আগে? ও আমাকে আঘাত কেন করলো? তখন বেবি কবিরাজ বলে, ও তাহলে এই ঘটনা, বুঝতে পারছি, এটা তো জানা ছিল না। তো তুই ওখানে ছিলি, এটা কেউ আগে থেকে জানতো?
বলে না, জানতো না। আচ্ছা, তোকে দেখলো, তুই ওখান থেকে সাথে সাথে চলে গেলি না কেন? আর তুই নিশ্চয়ই ওর দিকে এগিয়ে যাচ্ছিলি। বলে হ্যাঁ, এগিয়ে গেছিলাম। কেন গেলি? তুই কেন ওর দিকে আগাতে গেলি? ও তো আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে তোকে আঘাত করেছে, এটা তো স্বাভাবিক। আর তুই তো এরপরে উধাও হয়ে গিয়েছিস। তুই আগে উধাও হলি না কেন? তাহলে তো তোকে আঘাত করতে পারতো না। যা হবার হয়ে গেছে, তুই এক্ষুনি একে ছেড়ে চলে যাবি। এই মুহূর্তে আর জীবনে কোনোদিন এর ধারে কাছে আসবি না। তখন ওই চুড়েলটা বলতেছে, না আমি তো যাবো না, ও আমার গায়ে আঘাত করেছে। আমি ওকে চাইলে আগেই মেরে ফেলতে পারতাম, ওকে আমি তিলে তিলে মারবো। ওকে তিলে তিলে মারতেই আমার ভালো লাগবে। আর ওর সাথে ওই দুবাই থেকে আমি বাংলাদেশে চলে আসছি। ওর সাথে সাথে ও বিমানে উঠেছে, আমি ওর সাথে সাথে উঠেছি। ওর সাথে সাথে আমি এখানে চলে আসছি। এখন তো আমি যাব না ওকে ছাড়া, ওকে মেরে তারপর যাব। তখন বেবি কবিরাজ বলে, হ্যাঁ তুই তো অবশ্যই যাবি, এখন ভালোই ভালোই বল তুই কি হলে যাবি। তখন ওই চুড়ালটা বলে, না, ওকে মেরে তারপরে আমি যাব, অন্য কিছু নিয়ে আমি ওকে ছাড়বো না। তখন একটা পর্যায়ে বেবি কবিরাজ বলেন, তুই তো যাবি এটা নিশ্চিত, এখন দ্রুত বল কি নিয়ে যাবি তুই। তখন নাকি ওই চিন্তা বলে, আচ্ছা ঠিক আছে, যা, ওকে জানে মারবো না, তবে ওর একটা অঙ্গ নিয়ে যাব। হতে পারে সেটা একটা হাত, একটা পা, একটা চোখ, যে কোনো একটা কিছু আমি নিয়েই যাব। তখন বেবি কবিরাজ বলেন, তুই এসবের কিছুই পাবি না। এইটা বলে তখন বেবি কবিরাজ বলে, তোকে সহজে তাড়ানো সম্ভব হবে না, বুঝতে পারছি, দাঁড়া, আমি এমন একটা কাজ এখন তুই করব তোর উপরে, যে তুই তোর সম্প্রদায়ের কাছে গিয়েও জায়গা পাবি না। তোকে দেখে সব জিন থুথু করে দূরে সরে যাবে। তুই কোনো মানুষের উপরও আসর করতে পারবি না, তোর সব শক্তি শেষ হয়ে যাবে। কি করব জানিস? এই বলে ওই যে ডাবের একটা অংশে একটা পুরুষ লোক জল বিয়োগ করেছে, এই জিনিসটা নিয়ে আসে, বলে যে এইটা এখন তোর গায়ে আমি ছিটিয়ে দেব। যেই না ওই চুড়েলটা এইটা দেখেছে, সাথে সাথে বলে, না 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 না, এমন ক্ষতি আমার করিস না, আমি চলে যাচ্ছি, আর কখনো আমি আসবো না, এই কাজ করিস না, তাহলে আমি কোথাও আর জায়গা পাবো না, কেউ আমাকে আশ্রয় দিবে না, আমার শক্তি শেষ হয়ে যাবে, আমি চলে যাচ্ছি। এই কথা বলার পরই এই বেবি কবিরাজ আগের থেকে একটা ছোট্ট চামড়ার জুতো রেখেছিলেন। উনি এগিয়ে গিয়ে মামার মুখটা চেপে ধরে মুখটা হা করে ফেলেছেন, মানে হা করিয়ে ওই চামড়ার জুতাটা মুখের ভিতরে যতটুকু সম্ভব হয় ঢুকিয়ে দিয়েছেন। এরপরেই দেখা গেল মামা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপর বেবি কবিরাজ বলেন যে হ্যাঁ, কাজ হয়ে গেছে, এটা ভেগেছে, ও আর জীবনেও এই কাউসারের কাছে আসবে না। সত্যি তাই, এই ঘটনার পর থেকে আল্লাহর রহমতে কাউসার মামা একদম সুস্থ। তবে দুবাই যাবার ক্ষেত্রে ওনাকে নিষেধ করে দেন সবাই, কেননা এই যে জিনটা, এ তো দুবাই থেকে পিছু লেগেছে। আর জিনারা দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভাষায় কথা বলতে পারে। সে মূলত অ্যারাবিয়ান জিন হলেও সে বাংলা ভাষায় কথা বলেছে। আর ওখানে যাবার পর তার আরো বিপদ নেমে আসতে পারে। তাকে তো বাংলাদেশ ছাড়া করেছে এই বেবি কবিরাজ। মামা যদি আবার দুবাইতে যান, তখন তো সে ওদের এলাকায় আবার চলে যাবে, তখন আর একটা বিপদ হতে পারে। যার কারণে পরিবার থেকে কাউসার মামাকে আর বিদেশে পাঠানো হয়নি। উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতেই আছেন, কাজকর্ম করছেন, এভাবেই ওনার জীবন চলছে। এটাই ছিল ঘটনা। এরপর থেকে তো মামির সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। মূলত ওই চুড়েলের কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ হাসান ভাইকে, আফসানা আন্টিকে, আপনাদের পাঠানো এই ঘটনার জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, তিনি আজগর ডোম। এই পেশায় তিনি তখন ছিলেন 17 বছর, অর্থাৎ তখন বয়স তার 42। বিয়ে করেছেন এক বিধবাকে, আশ্রয় দিয়েছেন তার সন্তানকে, কারণ ডোম চারালদের ভালো জায়গায় বিয়েকে দেয়। সেই রাত ছিল 2005 সালের গরমের একটি রাত। বললাম না, দূরে আকাশে মেঘে মেঘে বিদ্যুৎ চমক দেয়। আজগর ডোম মর্গে প্রবেশ করলেন।
পাকা মেঝের মর্গ। মাঝখানের বেদিটা কোমর সমান উঁচু এবং একদিকে ঢালু। সেদিক দিয়ে গড়িয়ে ড্রেনের পথে নেমে যাবে মৃতদেহের রক্ত বা বর্জ্য, বা হয়তো গলা মৃতদেহই। স্ট্রেচারে লাশ রেখে গিয়েছিলেন আগেই। সকালে এই লাশ নিতে চলে আসবে। বড় ডাক্তার সাহেব আগেই বলে দিয়েছিলেন লিভারটা আলাদা করে রাখতে, অন্যান্য অর্গ্যানগুলো যেন জায়গা মতোই থাকবে। মোম জ্বালানো হলো দুটা, একটা রাখা হলো সেলফের কাছে, আরেকটা রাখা হলো বেদির উপর মোম রাখার একসাথে, যাতে তিনি বা যেই রাতেই কাজ করুক দেখতে যাতে সুবিধা হয় তাদের। লাশটা স্ট্রেচারে রাখা হলো। লাশকে সোজা করে রাখা হয়নি, লোকাল মানুষ ভ্যানে করে এনেছে। লাশটা বাঁকা হয়ে আছে, একটা কোদাল তার ঘাড়ে বিদ্ধ হয়ে আছে। আজগরের চেলা আছে একটা ছেলে, সমানে মদ আর নেশা করে। ছেলেটা আসার কথা এখনো আসেনি। ও থাকলে লাশ তার তুলে বেদির উপর রাখতে সুবিধা হতো। এই লাশ তো আবার বাঁকা। লাশটার আঘাত মারাত্মক। জমি জেরাত নিয়ে খুন হয়েছে। আইল কাটা নিয়ে বিবাদে লোকটা মারা গেছে। পেছন থেকে ঘাড়ে কোদাল দিয়ে কোপ দিয়েছে, একেবারে কোদাল ঘাড়ের সাথে আটকে গেছে। বয়স কত হবে? 35 থেকে 40 হবে লোকটা। বাবা কোপ মারছে, অন্য কেউ না, আপন বাবা। কসরত করে লাশ উঠাতে হলো আজগরকে। পিঠের দিক দিয়ে হাত গলিয়ে টেনে আগে উপরের দিকের অর্ধেক তিনি বেদির উপর তুলেছেন। তারপর পায়ের দিক থেকে টেনে তিনি বেদির উপর লাশকে ওঠান। সেই বাঁকানো এবং ডান কাত হওয়া অবস্থাতেই রাখেন তিনি। এই লাশ সোজা করতে গেলে আগে ঘাট থেকে কোদাল সরাতে হবে। এটা আমার খুনের আলামত। হাড্ডির মধ্যে আটকে থাকা কোদাল টেনে দেখলেন বের করা যায় কিনা, কিন্তু বের করা যায় না। ডোমের আসলে অনেকভাবেই কাজ করে, কিন্তু সেই কর্মপদ্ধতি সবাই জানে না। এক এক ডোম এক একভাবে কাজ করে। আজগর এবার বেদির উপর উঠলেন। তার পা সেই ডান কাত হয়ে থাকা লাশের চেহারার সামনে। নিজের বাম হাঁটু লাশের উপর রেখে অপর পা লাশের বুকের সামনের উপর বেদির উপর রাখলেন, যাতে করে লাশের মাথা নড়তে না পারে। কারণ এখন তাকে কোদাল আগে বের করতে হবে। বাম হাঁটুর চাপ এবং বাম হাত দিয়ে মাথার চুল ধরে ডান হাত দিয়ে আস্তে আস্তে টানার চেষ্টা করলেন তিনি, কিন্তু একদম রক সলিড হয়ে আটকে আছে। ওই কোদালটা এমন ভাবে আটকে আছে, একদম শক্ত। বাম হাত দিয়ে এবার কোদালে চাপ দিয়ে ডান হাতের আঙ্গুল কোদালের ঠিক সেখানে দিলে বোঝার জন্য যেখানে কতখানি গেঁথে আছে কোদালটা। ভাঙা হাড়ের খোঁচা খেয়ে আঙ্গুল তার কেটে গেল। যেই সুই বিঁধেছে বিষাক্ত সুই, ব্যথা পাওয়ার কারণে তখনই বিরক্ত হয়ে ঘ্যাচ ঘ্যাচ করে টান দিলেন যাতে কোদাল ছুটে আসে, কিন্তু না, কোদাল সরে আসেনি, বরং সুইয়ের মতো খোঁচা খাওয়ার জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। আর সেই রক্ত লেগে যায় সেই কোদালে। যেই কোদাল ইতোমধ্যে রক্তে একবার রক্তাক্ত হয়েছে, তা আবার রক্তাক্ত হলো এবার তার রক্তে। বেদি থেকে নিচে নেমে তিনি আগে নিজের হাতের পরীক্ষা করলেন, হাত ঠিক আছে কিনা। না, সেলাই করার হাত। সেলাই করার সেই আঙ্গুলেই তিনি খোঁচা খেয়েছেন। হুল ফোটানোর মতো ব্যথা করছে তার হাতে। মানে ওই যে কোদাল সরাতে গেছে, ওই হাড্ডিতে লেগে সুই ফুটেছে আঙ্গুলের মধ্যে, এরকম অবস্থা। গালি দিলেন কয়েকটা তার সেই অ্যাসিস্ট্যান্ট চেলাকে। একটা পট্টি তিনি পেঁচিয়ে নিলেন নিজের সেই কাঁচা আঙ্গুলে। ওই পট্টিটার আবার একটা গল্প আছে। এক নারী গলায় ফাঁস নিয়েছিল, ফাঁস দিয়েছিল ওড়না দিয়ে। কয়েকদিন হয়ে গেছিল, পরে লাশ যখন পায় ওই ওড়না সহ লাশ এসেছিল। তখন মর্গে আবার অন্য লাশ ছিল। খুব তাড়াতাড়ি একটা পট্টির দরকার পড়ে, কারণ অন্য যেই লাশ ছিল তার পায়খানার রাস্তা থেকে পচা রক্ত বের হচ্ছিল। পট্টি নেই, গস্ত দূরের কথা। পরে ওই নারীর লাশের কাপড় কেটে পট্টি ঢুকানো হয়। ওই পট্টি অন্য লাশের পায়খানার রাস্তায় গুজে দেওয়া হয়, যাতে পচা রক্ত বের না হয়। ওই লাশ ও সেদিন চলে যায়, আবার এই নারীর লাশও সেদিন চলে যায়।
মর্গ সাফাই করে গেট লাগানোর সময় ওই যে নারীর লাশের কাপড় কেটেছিল আজগর, সেই কাপড়ের কিছু অংশ নিচে পড়ে থাকা অবস্থায় পায়। সেই কাপড় সে তুলে রাখে, কারণ পট্টির অনেক দরকার পড়ে আসলে এইখানে। আজ সেই মরা লাশের গায়ে থাকা কাপড়ের পট্টি দিয়ে নিজের আঙ্গুল সে বেঁধেছে, ওই যে দরকার তো পড়ে। ডোমেরা এসব কিছু তোয়াক্কা করেন, আসলে তাদের জীবন ভিন্ন। তিনি বাইরে দাঁড়িয়ে আছেন, তার চেলা কোথায় মরে পড়ে আছে সেই ব্যাপারে অভিসম্পাত করেই যাচ্ছেন। আকাশে মেঘের ঘনঘটা জানান দেয় যে বৃষ্টি আসবে। তিনি মনে মনে ভাবছিলেন কিভাবে কোদালটা ঘাট থেকে সরানো যায়। এমন ভাবে সেটে আছে ঘাড়ের ভেতরে, অনেক জোরে বা বাঁকিয়ে বের করা ছাড়া কোনো উপায়ও নেই। চাইলেই বাঁকিয়ে বের করা যায়, কিন্তু মাল আল্লাহ, এমন কাজ সে করতে চায় না। জবাব দিয়ে দেয়া লাগবে তো কিয়ামতের ময়দানে। আবার তখন তার মনে পড়ে বড় ডাক্তারের কথাতে কত লাশের অঙ্গ তিনি চুরি করে বড় সাহেবকে দিয়েছেন, তার হিসাব নাই। চোরের আবার ইয়ানফসি। নিজেকেই এই কথাটা বললেন আবার তিনি। বাতাস টেনে নিয়ে যাচ্ছে, মানে হলো ঝড় আসবে। তিনি ভেতরে প্রবেশ করেন, সিগারেট শেষ করেন। নতুন কোম্পানির সিগারেট, ফাও আধা প্যাকেট পেয়েছেন। নয়া সিগারেট ভালো না, টান লাগে না। প্রবেশ করলেন মর্গে। এবার মম হাতে লাশের ঘরে তিনি প্রবেশ করলেন। পেছনে ভালো করে পরীক্ষা করতে শুরু করলেন। ছেনি এবং বাটাম দিয়ে ভালো করে জমাট রক্ত টেনে সরালেন তিনি। আঠালো আর শক্ত রক্ত, জমাট বাঁধা রক্তের টুকরা তার সামনে। চুল আছে, চামড়া আছে, নার্ভ আছে, আর আছে কুচি হওয়া হাড়ের টুকরা, আছে শুকিয়ে হলুদ ছুঁয়ে যাওয়া চর্বি। কোদাল এমনভাবে আটকে আছে একটা হাড়ের মধ্যেই, সেই হাড় ভেঙে গিয়ে অন্য হাড়ের সাথে আড়াআড়িভাবে আটকে আছে। আবার কোদালের কোনার অংশ খুলির পেছনে আটকে গেছে। এবার তিনি বুঝতে পারলেন কেন তিনি বের করতে পারেননি প্রথমবারে কোদালটা। আফসোস করেন, না আরে। এবং তিনি আফসোস এটা নিয়েও করলেন যে বাবা তার পুতের ঘরে এত জোরে কোবানি দিছে যে নিজেই চাইছিল পুতের কল্লা ফালাই দিতে। আহারে জমি রে, কত জান যে তুই খাইতেছস জনম জনম দইরা রে। এবার হাতুড়ি দিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে তিনি কোদাল বের করে আনতে শুরু করলেন আর কি। কয়েকবার ভারী মারার পর কোদাল আলগা হয়ে যায়। এরপর জোরে টান দিতেই বিকট জোরে বজ্রপাতের শব্দ হয়, আর আজগর না পড়ে যান আচমকা সেই শব্দে। আবারও বজ্রপাত হয়, সেই সাথে বাতাসের ধাক্কা এসে পড়ে। আচমকা বজ্রপাতের শব্দ তিনি খাবি খান রীতিমতো। আবার সেই বাতাস আলগা করে রাখা জানালা সরিয়ে ভেতরে চলতে থাকা মোম নিভিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঘটনাগুলো ঘটল। সময় পেল না আসলে আজগর রিয়েক্ট করার সময় পাননি, তবে ভয় পেয়ে যান। বজ্রপাত হচ্ছিল প্রবলভাবে, আর সেই আলোয় ধাঁধিয়ে উঠছিল অন্ধকার সেই মর্গ। সজোরে বৃষ্টি এসে আঘাত হানল টিনের চালের উপর, যেন বুলেটের গতিতে বৃষ্টি টিনের উপর পড়ছে। ডিপ ডিপ করছিল বুকের ভেতর, তবুও নিজেকে শান্ত করলেন। বসে রইলেন কিছুক্ষণ। বিদ্যুৎ চমকে ওঠে, মনে হলো ভেতরে কে যেন আবার চমকে উঠে আলো। সেই আলোতে দেখতে পাওয়া গেল লাশ বসে আছে। সেই মরা লাশটা বসে আছে। ওদিকে জানালা সপাটে বাড়ি মারছে বাতাসের কারণে। বুক পকেট থেকে ম্যাচের বক্স বের করে কাঠি জ্বালালেন কয়েকবার। কাঠি জ্বলেই নিভে যায়। আন্দাজ করে অন্ধকার হাতরে আগে জানালার কাছে যে পৌঁছান তিনি। জানালা বন্ধ না করলে হচ্ছে না। এবার ম্যাচ বক্সটা জ্বালালেন, মোমে আগুন লাগালেন তিনি। দরজা লাগিয়ে দিলেন। প্রচন্ড ঝড়, মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে। নিজেকে ধাতস্থ করে পুনরায় কাজে মন দিলেন। কোদাল সরে যাওয়াতে ফ্লুইড বের হলো কিছু, তবে লাশকে এবার সোজা করতে হবে। ডান কাত হয়ে থাকা লাশের উপর তিনি নিজে উঠে গেলেন। হাঁটু ভাঁজ করা ছিল। এক হাত উরুর পাশে ধরে অপর হাত দিয়ে পার কয়েকটা টান দেওয়ার পর হাঁটুর জয়েন্ট থেকে পা সোজা হয়ে যায়।
মাংস শক্ত হয়ে গেলে এভাবেই টেনে সরান আসলে তারা। দুপা সোজা করার পর লাশের উপরিভাগ এবার সোজা করতে হবে। যখন লাশে পা টেনে সরিয়েছিলেন তিনি, লাশ কিন্তু তখন আধা বসা অবস্থায় কাত হয়ে আছে ভারের কারণে। এবার সেই লাশকে শোয়ানো হয়। ঠিকভাবে লাশ শোয়ানোর পর কাপড় খুলে ফেললেন তিনি। মুখ খোলা ছিল, তা চেপে বন্ধ করে দেন তিনি। হাতে ছেনি, বাটাম এবং হাতুড়। বড় ডাক্তারের ফরমাইশ ছিল লিভারটা রেখে দেবার, তাই ছাতির নিচে কাটলেই হবে। চামড়া কাটার সময় সপাটে গেট ধাক্কাতে শুরু করে আজগর ডোমের চেলা শাহিন। জোরে চিৎকার করে বলতে লাগলো, ওস্তাদ ওস্তাদ বলে যে গেট খুলে দিলেন আজগর। শীতে কাঁপছে শাহিন, পুরো শরীর ভেজা, লিকলিকে গরনের কালো শরীর। আজগর দুটা কথা শুনিয়ে কাজে মনোযোগ দিলেন, আর শাহিন ব্যস্ত হয়ে গেল নিজেকে শুকাতে। শাহিন বলছিল, উত্তরপাড়ার শম্ভু কিছু পয়সা দিবে, ভালো পয়সা দিবে, তবে যদি তার যা লাগবে তা যদি দেওয়া হয়। আজগর তখন উত্তর দিল, এসব কবিরাজি কাজ করি না, জানিস না? ওর বাবা ভেদ বমি করে মারছে, মনে নাই? সেখানে মরা মহিলার নখ কাটি নিয়ে গেছে, এরপরই তো মরল। খাইস জন্মাইলে অন্য জায়গায় যাইতে কও, এই লাশ আড্ডা যাব না। শাহিন ওই ভেজা শরীরের কাছে এসে বলল, পয়সা কিন্তু ভালো দিব ওস্তাদ, শুধু না বিখান লাগবো। আপনার তো পয়সার দরকার কিছু, তাহলে কিন্তু নুরু বক্সের ওই জমিনটা কিনতে পারবেন। এই কথা শুনে আজগর জিজ্ঞেস করলো, কত দিব রে? শাহিন বলল, 20,000। অবাক হয়ে বলল, মরার নাভির দাম 20,000, এত কেন? শাহিন তখন লাশের দিকে তাকিয়ে বলল, ওস্তাদ, আপন বাপের খুন করছে আপন সন্তানকে, তার তখন রাহু নাকি উচ্চ শিখরে ছিল। এই লাশের নাভি নাকি সাধনার জন্য অনেক অদ্বিতীয়। ততক্ষণে ছিনি দিয়ে লাশের বুকের ছাতির নিচে কেটেছেন আজগর। টাকা আর জমি মানুষের ভিতকে নড়িয়ে দিতে সক্ষম। কাজে মনোযোগ দিলেন আজগর ডোম। মোমটা নিয়ে গেলেন আরো কাছে। এরপর সূক্ষ্মভাবে টান দিয়ে হাতে ঢুকানোর মতো জায়গা তৈরি করলেন। এবার প্রথমে রগ খুঁজতে শুরু করলেন তিনি, যেই রগ লিভারের সাথে কানেক্টেড। রয়েছে পাঁজর, ডায়াফ্রাম এবং বড় বড় রক্তনালী, রয়েছে পিত্তথলি। হাত দিয়ে অনুভব করতে পারলেন লিভারটাকে আজগর। তিনি চেয়েছিলেন পেট অল্প কেটে বের করতে, কিন্তু পারছিলেন না। ছেনি বাটাম দিয়ে হবে না, এভাবে পুরো পেট কাটতে হবে। শাহিন নেশায় গলা জড়ানো অবস্থায় বলল, পুরো পেট কাটেন ওস্তাদ। আজগর এভাবে এবার পুরো লম্বা কাঠ পাশ দিয়ে পেট কাটেন। ছেনি দিয়ে নার্ভ রগ থেকে আলাদা করেন লিভারকে, কিন্তু পিত্তরস ছড়িয়ে পড়ে, পিত্তথলি কেটে যায়। লিভার বের করে আনার পর পেট সেলাই করতে যান আজগর। গড়িয়ে পড়া তরল তিনি সরিয়ে দেন হাত দিয়ে। সুতা সুই দিয়ে তিনি পেট সেলাই করতে যাবেন, তখন কি যেন তিনি দেখলেন, মনে হলো তার। মোম দিয়ে ভালো করে দেখতেই ধরাস করে উঠে তার বুক। ভেতরে হার্ট নাই, মানে হার্ট ভেতরে নাই, ওই লাশের ভেতরে তার কোনো হৃৎপিণ্ড নাই। এ কিভাবে সম্ভব? শাহিনকে ডেকে এনে দেখালেন তিনি। শাহিনও অবাক হয়ে বলল, ওস্তাদ, এই কি ঘটনা? কইলজা খাইল কেডা? অথচ এই লাশ কাটাই হইল শাহিনের সামনে। বেশি সময় না লেগে দ্রুত সেলাই করে দিলেন তিনি। ডোম ঘরে অনেক ঘটনাই ঘটে, আর আজগর আগে থেকেই অভিজ্ঞ, কিন্তু এই লাশ তো কাটা হলো মাত্র। আগে যত ঘটনা ঘটছে তখন লাশ ফুল কাটা অবস্থায় ছিল। তিনি সেলাই কাজ শেষ করেন। লাশ এবার বাম দিকে কাত করে দেন তিনি, কারণ ঘাড়ে সেলাই করে দিতে হবে। শাহিন এবার লাশের ঘাড়ের দিকটা ধরল, যাতে করে সহজে সেলাই করা যায়। সুতা সুয়ের ভেতরে ঢুকিয়ে পাশে রাখলো। কোদাল টান দেবার সময় একটা হাড় ছুটে বেরিয়ে আসলো। সেই হাড় পুনরায় প্রবেশ করিয়ে দিল ঘাড়ের ভেতর। উপরিভাগের চামড়া চুল সহ টেনে ধরতেই লাশ চিৎকার করে উঠল, যেন প্রবল ব্যথায় মানুষ চিৎকার করে উঠল। লাশটা দাপাচ্ছে। জান কিভাবে ফিরে আসতে পারে?
কিভাবে তা সম্ভব? বেতাল যেভাবে গা শিউরে ওঠা ভাবে তাল মিলিয়ে কাঁদে, সেভাবে কাঁদতে শুরু করলো লাশ। ডান কাত হয়ে থাকা লাশ উঠে বসল। জীবিত মানুষের কান্না। ভাইরে, ঘোর বৃষ্টি সাথে ঝড়। শাহিন লাফিয়ে উঠল বেদির উপর। মম ধাক্কা লেগে নিচে পড়ে গেছে। আজগর তাকিয়ে আছেন। শাহিন উপরে উঠল, জড়িয়ে ধরল সেই লাশকে। এরপর শাহিন জ্যান্ত কামড়ে ধরল সেই লাশের ঘাড়। দুই চোখ অনেক বড় তার, কিন্তু তার ঠোঁট সেই লাশের ঘাড়ে। যেন সে সেই জ্যান্ত হয়ে ওঠা লাশের জীবনী শক্তি টেনে নিচ্ছে, শুষে নিচ্ছে জীবনের শক্তি। সেই লাশ অদ্ভুত ভাবে দাঁড়িয়ে ওঠে, কিন্তু শাহিন তার ঘাড় কামড়ে ধরে আছে। জয়বাই করা মোরগ যেভাবে দাপায়, সেভাবে দাপাতে লাগলো লাশটা। নিথর হয়ে আছে, শক্তি ফুরিয়ে আসছে সেই লাশের। এবার ধপাস করে পড়ে যায় সেই লাশ। দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর প্রেত রূপে শাহিন, আজগরের চেলা শাহিন। এ যেন এক সাক্ষাৎ নরকের প্রেত। আজগর তাকিয়ে আছেন। শাহিনের চোখ কালো, মুখে রক্ত। শাহিন বলল, ওরে আজগর। তখন তার চোখে মুখে যেন কেন পানি মারল। চোখের পানি পড়েছে তার, মুখে পড়ল। এ তো শাহিন, যে তার চোখে মুখে পানি মারছে। উস্তাদ বলে সে বারবার ডাকছে আজগরকে। শাহিন বলছিল লাশ চিৎকার করছে। শাহিন বলছিল লাশ চিৎকার দিয়েছে, এটা তারও মনে হয়েছিল, কিন্তু লাশ তো লাশের জায়গায়। সে নিজেও পড়ে গিয়েছিল আতঙ্কে। আজগরকে সে তুলে উঠায়। আজগর বলেছিলেন, তাড়াতাড়ি শেষ কর শাহিন। শাহিন বলল, ওস্তাদ বিড়ি ধরান, পরে কাজ ধরেন। শাহিনের কথায় সিগারেট ধরিয়ে লাশ ঘরের দরজায় দাঁড়ায় আজগর। বাইরের বৃষ্টি আর বাতাস তার অশান্তি কিছুটা কমালো, কিন্তু কেমন যেন লাগছে। একটা ঘোরের মধ্যে আছে তিনি, কিছু একটা ঠিক নাই। আজগর হলো ডোম। ডোমেরা অনেক কিছুই জানে, অনেক কিছু দেখে, তবু আজ হিসাবটা কেমন যেন। এমন তো হবার কথা না। তখন ক্রিং ক্রিং বেল বাজার শব্দ এলো। ভ্যান এসছে একটা। সাধারণত ভ্যান লাশ ঘরে আসা মানে হয় লাশ নেবার জন্য এসছে, না তো লাশ দেবার জন্য এসছে। একমাত্র ভ্যান চালক, সে নিজেও ডোম, বুলু ডোম। লাশ নিয়ে এসছে সে। শাহিন কেন যেন পেছনে। লাশ ঘরের ভেতর চলে গেল। সিগারেটের টান দিয়ে বৃষ্টির ভেতর বসা বুলু ডোমের ভ্যানের দিকে তাকালো আজগর। লাশ বস্তায় ভরা, এর মানে আগে থেকে কাটা লাশ। বুলু ডোম কাছে এসে বলল, আর বইল না, কাইটটা লাশ গুজাবার চাইছিল, পরে ধরা পড়ে গেছে শেষমেশ। মাইনসে যেই পিডানি দিল, অমনি বলে ফেললো সবকিছু। মাইয়া মাইনসের লাশ, বুঝলা, যতটুকুন পারো গোছ গাছ কইরা দাও। সেই ঝড়ের রাত বাড়িতে পৌঁছায় 2 লোক খায় একটা ঘুম দিবা লাগবো। থাকো, যাই আমি। এই কথা বলে নিজের ভ্যান ঘুরিয়ে নিল বুলুডম। আসলে যেমন বৃষ্টি, আজ যদি কাজ না থাকতো ততক্ষণে খেয়ে একটা ঘুম দিত আজগর। ওই কামচরের দিগায় বলে তিনি শাহিনকে ডাক দিল। শাহিনকে লাশের বস্তা তুলে ভেতরে নিয়ে রাখতে বলল আজগরডম। বেদিতে বসা সেই লাশ একবার গোজ গাছ করে ফেলেন আজগরডম। লাশ গুছিয়ে নেবার পর সেই বস্তার লাশ উঠানো হলো বেদির উপর। বস্তার ভেতরে লাশের টুকরা, মরা মাছি আর লাশ খেকো পোকা। বস্তা থেকে বের করা হলো আগে 2 হাত, এরপর কয়েক টুকরো পা, মাথা আছে, বাকি শরীরও আছে। আইন আর কানুন, এই আইন আর কানুন অহেতুক। এইসব লাশ টানা হেঁচা করে এমন না, কিছু প্রমাণ তো রাখা লাগে, নইলে অপরাধী পার পেয়ে যায়। পয়সা ফেললে সব পাওয়া যায়। এক এক করে হিসাব অনুযায়ী লাশ রাখা হলো। আজকে লাশ এমন ভাবেই থাকবে, কালকে দারোগারা যা করার করবে। লাশের মাথার দিকে নজর দিল আজগর, চোখ নিষ্পলক। এমনই হয়, এক সময় চোখ খুলে থাকে, মনে হয় লাশ যেন তাকে দেখছেন।
শাহিন এক অদ্ভুত হাসি, ওস্তাদ আপনারে চাইয়া চাইয়া দেখে লাশ। আজগর শাহিনকে বলল, স্পেশাল সুই আর সুতা নামাগা। আর ওই তোর গলায় এত বড় কালো দাগ কিসের রে? শাহিন উত্তর দিল, কই কিসের কালো দাগ? আজগর ভালো করে লক্ষ্য করে দেখলেন শাহিনের গলায় একটা দাগ, গোল কালো পুরে ছাই হবার মতো দাগ। এই যে দাগ তোর গলায়, কিসের দাগ? শাহিন স্পেশাল সুই ও সুতা বের করতে করতে বলল, আর কিসের দাগ বুঝি না তো। আপনি পড়ছে দাগ নিয়ে। স্পেশাল সুই আর সুতা নিয়ে শাহিন এলো তার কাছে। লাশ খুব তাড়াতাড়ি সেলাই দিতে হবে। এই স্পেশাল সুই আর সুতা কেবল এমন লাশের জন্যই ব্যবহার করা হয়। সেই লাশ সেলাইয়ের কাজ করতে যে দ্রুতই আজগরডমের অশান্তি শুরু হয়। এক ফিসফিসানি ঘোলাটে দৃষ্টি, কেমন এক কাঁপুনি দিচ্ছে তাকে। জ্বর আসছে মনে হচ্ছে। এমন কাজের সময় কাজটুকুই তিনি কেবল করেন। ঘোরে পড়ে গেছেন তিনি। তবুও কেন জানি মনে হচ্ছিল লাশটা কেন কোনো নতুন বউয়ের। তার দৃষ্টি ঘুরছে চারদিকে। মেয়েলি হাসি, মিষ্টি ভাষায় কোনো মেয়ে তার সাথে কথা বলছে। বেদির উপর যেন এক মেয়ে বসে আছে, বিয়ের শাড়ি পরা, মাথা একটা সোনার গয়না। লাস্যময়ী হাসি তার, অনেক আবেদনময়ী। তাকে কাছে ডাকছে সে আজগরকে। এরপর সে আমার ডাক শুনতে পায়। হ্যাঁ, আমার ডাক। আজগর ডোব আমার সামনেই বসা, তবে চেয়ারে বাঁধা সে। বয়স এখনো অনেক তার। আজগর ডোমের পেছনে রয়েছে জানালা। কাদের অবস্থান করছে সেখানে। আমি কাদেরকে বললাম, সত্য বললো নাকি মিথ্যা বলা তখন? কাদের বলতো? কাদের বলল সত্য বলেছেন কিনা তা ধরা যাচ্ছে না, কিন্তু দেখুন তিনি এখনো সেই ক্ষতির প্রভাবেই আছেন। তার গলায় আমি সেই বজ্রপাতের আঘাত দেখতে পাচ্ছি। এবার আমি বলি, সেই বহুরূপী নারীর মোহে তিনি জখম ছিলেন, কিন্তু তখন কিন্তু তিনি আমাকে বলেছিলেন তার অতীতের কথা। কারণ আমি জিজ্ঞেস করি সবাইকেই অতীতের ব্যাপারে, বংশের ব্যাপারে। যখন আজগরডম বলছিলেন ঘটনার এক পর্যায়ে যখন কোদাল ঘাড়ে গেঁথে থাকা লাশ চিৎকার করছিল, তখনই তাকে চেয়ারে বেঁধে ফেলতে হয়েছিল। কারণ হঠাৎ তার মারাত্মক পরিবর্তন দেখা যায়। আমি সেন্স করতে পারছিলাম না কাউকে, তেমনি অনুভব হচ্ছে না কেউ আছে, তবুও তাকে বেঁধে ফেলতে হয়েছিল। কখনো কখনো এমনও কিছু ঘটে যার ব্যাপারে আমি তো জানি, কিন্তু শ্রোতা তা বুঝবেন না। এবার আবার আজগরডম কথা বলতে শুরু করলো। বজ্রপাতে ভীষণ শব্দ এলো। নিজেকে খুঁজে পেলেন আজগরডম বেদির পাশেই। শাহিন সুই সুতা দিয়ে লাশকে সেলাই করে দিয়েছে, টাইট সেলাই। ওইদিকে নজর যায় যেদিকে লিভারটা রাখা হয়েছিল। চিবানোর শব্দ আগে এসছিল কানে, তাই তিনি তাকিয়েছিলেন। যেখানে লিভারটা রাখা হয়েছিল সেই ব্যক্তির, সেই লিভার, সেই ব্যক্তির লাশ নিজেই চিবাচ্ছে। তার দিকে পিঠ দিয়ে সেই তার লিভার চিবিয়ে খাচ্ছে। ভয় পেয়েছেন, তবে তার সাহস ছিল। তিনি শাহিনকে ডাক দিতে গিয়ে লক্ষ্য করেন তার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, কোনো শব্দ বের হচ্ছে না। তিনি উঠে যেয়ে শাহিনকে ধরতে যাবে। শাহিন হাত বাড়িয়ে ইশারা দিয়ে বুঝালো ওস্তাদ যাতে শব্দ না করে, এই টাইপের ইশারা দিল যে সে যাতে দাঁড়ায় শাহিনের পাশে। আজগরডম উঠে দাঁড়ায় শাহিনের পাশে। দাঁড়াবার পর শাহিন তাকে ফিস ফিস করে বলে, ওস্তাদ আপনি যখন পুইরা গেছেন তখন ওই লাশ খাড়া হইছে, জিন্দা খাড়া হইছে, এক সাইডে জুইকা দাঁড়াইছে, আমার দিকে তাকায়। এরপর কইল, এখানে কি করে সে? বলছি তোর অপারেশন করছি আমরা। নিজের ঘাড়ে হাত দিল, বুঝলো আসলে ওর অপারেশন হইছে। পরে সে আইসে দাঁড়ালো, লাল লাশের সামনে দাঁড়াইলো। তাকায় লাশটা দেখলো। সে জিজ্ঞেস করলো, এ কে? আমি বলে দিছি চিনবে না, তোমার মতন অপারেশন করে দিছি। হাত পা দেখো না আলাদা পইরা আছে। অপারেশন করে দেবার পর তোমার মতন করে হাঁটা চলা করতে পারবে না। বেদির উপর হাত দুইখান রাইখা সে চারপাশ দেখলো একবার। পরে বলে, সেই কখন কয়টা ভাত খাইছে, তার খিদা লাগছে। আমি খুশি এখানে খানা পাইবা না, খানা বাইরে। ওর নজর গেল কলজার দিকে। খাই থই আসে কলজারে উঠাইলো। বলছে, আমি রাইখা দাও
কিন্তু তার নাকি কলিজার ঘেরান লাগে। আমি বলার আগেই কামড় দিল, ছোট কইরা কামড় দিল। এরপর থেকে ছোট ছোট কামড় দিয়ে কলিজারা খাইতেছে। একবার মুখে লইয়া খালি চিবায়, কিছু বলি নাই, বলা যাইব না। যদি বুঝা যায় এবার, তাহলে সবার মরণ আইব। আজগর ডোম আগেও দেখেছে লাশ ঘরে লাশ উঠে দাঁড়াতে, কথা বলতে, কিন্তু কখনো এমন দেখেননি। এদিকে লাশ, মেয়ের লাশ সেলাই করা শেষ। শাহিন বলল, কাজ শেষ, গোছগাছ করে ফেলি। তখন তিনি দেখল গলায় দাগটা শাহিনের। ওর গলায় যে দাগটা আছে তা গোল, কালশিটে হয়ে শুকিয়ে আছে। আজগর ডোমের কানে এলো দরজা পেটানোর শব্দ। দরজায় কারা নাড়ছে কে যেন। হেঁটে তিনি এগিয়ে গেলেন দরজার দিকে, সেই কলিজা খেতে থাকা লোকটাকে পাশে কাটিয়ে। ধাম থাম থাম আবার শব্দ হলো গেটে। তিনি দরজা খুলতে ধাক্কা দিয়ে প্রবেশ করলো বুলুডোম। গালি দিয়ে সে জিজ্ঞেস করলো, এই শুয়োরপনা কাজ কেন করছে আজগর? শুয়োরপনা? কিসের শুয়োরপনার কাজ? আবার এক গাদা গালি দিয়ে এবার বুলুডোম বলল, লাশ তোল। আবার কিসের লাশ জিজ্ঞেস করলো আজগর। এই তুমি কি মদ গিলছো আজকে? হুঁশ নাই তোমার? এই কথা বলে বেরিয়ে গেল বুলুডোম। তিনি বাইরে চিৎকার চেঁচামেচি আবারও শুরু করলেন আজগর ডোম না যাওয়াতে। মানে আজগর ডোম ভেতরে আর বুলুডোম বাইরে বলে, এই তাড়াতাড়ি আসো। এবার আজগর ডোম বাইরে যায়। ভ্যানের উপর লাশ রাখা, লম্বা লম্বি ভাবে। সেই লাশ ভেতরে নিয়ে রাখে তারা দুইজন। কোনো কথা না বলে বেরিয়ে যায় বুলুডোম। আজগর বুঝতেই পারছে না আসলে কি করবে। শাহিন বলল, ওস্তাদ দরজা লাগাই দেন। এবার আজগর খেয়াল করলো লোকটা সেখানে নাই, মানে যে কলিজা খাচ্ছিল সে সেখানে নাই। তার লাশ বেদের উপরেই রাখা। আর সেই মেয়ে, ওই পচা গলার লাশ, ও লাশ নাই সেখানে। মেয়ের লাশ সেখানেটা নাই। শাহিন দাঁড়িয়ে আছে, আরেক লাশ নিচে রাখা, আর কলিজা তার জায়গায় আগের মতোই রাখা, মানে সেই লিভারটা ওই জায়গায় আছে। আজগর ডোমের কেমন যেন লাগতে শুরু করেছে। চোখ আর নাকে ঝাঁজ লাগার মতো লাগছে। কেমন যেন মনে হচ্ছে তার ঘুম ভেঙেছে মাত্র। কিন্তু তার হাতে বিঁধে যাওয়া হাড়ের ব্যথা, শাহিনের গলায় দাগ, এই সব কিছু মনে আছে। একেবারে হুবহু সেই স্পেশাল সুই আর সুতা সেখানে রাখা, এমন ভাবে রাখা যা কেবল ব্যবহারের সময় রাখা যায়। মানে সেলাই হচ্ছিল লাশ ঠিকই, কিন্তু লাশ তো নাই। লাশ গেল কই? শাহিনের গলায় এবার হাসিটা এলো প্রথম। সে বলে, বুঝলেন না ওস্তাদ, আজ অমাবস্যার রাত, তার উপরে ঝড় তুফান, বাতাসে ভাইসা বেড়ায় প্রেতের দল, আর ব্যাঙের ঘাড়ে চড়ে বসে ওই পিশাচ। ওই যে দেখেন দরজায় গড়ায় ব্যাঙ বৈশা আছে। পিশাচ তার কাঁধে চড়ে আসছে। বৃষ্টির পানিতে নাচতে নাচতে মাছের আশায় এদিক ওদিক ছোটে হিসাস। বৃষ্টির রাইতে ভয় দেখাইতে নাই মাছ করে। জানালায় ঠক ঠক শব্দ করে, কঙ্কাল সার হাত দিয়া ঠুকঠুক করে। কে করে সেই শব্দ? পেতনি। তখন জানালায় ঠক ঠক শব্দ হলো, ওই যে শোনা যায়। পাখির মতো ডানা ঝাপটায় কয়লা পাশা। বৃষ্টিতে ভিজে গেলে তার গা হয় পরিষ্কার, থাকে সে নোংরা, তাই কয়লা পাশা। ওই যে শোন, ডানা ঝাপটায়। ডানা ঝাপটানোর শব্দ হলো এবার। লাশটা দেখবেন? এই দেখেন। ভেজা চট সরিয়ে দিল শাহিন। লাশটা শাহিনের নিজের। গলায় সেই দাগ, কালো কালশিতে গোল কয়লার মতো দাগ। মৃত শরীর, চোখ আধ বোজা। গলায় দাগটা দেখছেন? আমার উপর বাজ পড়ছিল, চেইনটা গলায় ছিল। বাজ এত জোরে পড়ছে যে জৈলা পুরা চালায় পুরা দিয়া গেছে, গাইত্যা গেছে। এইখানে ছাতির নিচে খুঁজলে পাইবেন। আসেন, আজ আমার লাশটা কাটেন। ধরেন না, আসেন আসেন। ঝড়ের রাত, এখনো ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আরে আসেন না, কাটেন। নেন চেনি আর বাটাম হাতে। আগে জৈলা সারকার হওয়া চেইনখানা বের করতে হবে, ছেনি দিয়ে খুচায় বের করবে আনেন। আজগর ডোম তখন ছেনি হাতে তুলে নিলেন। তার সামনে লাশ রাখা,
ছেনি দিয়ে এমনভাবে টোকা দেওয়ার মতো করে কয়েকবার খুঁচিয়ে বের করে আনেন চেইনের অংশ। এরপর তিনি চেইন ধরে টান দিয়ে তুলে ফেললেন। জ্বলে গিয়ে চামড়ার ভেতরে হাড় পর্যন্ত সেই চেইন আটকে ছিল। টান দেবার সময় পুড়ে যাওয়া চামড়া সহ তা উঠে আসলো। সেই চেইন তার হাতে। শাহিন তার দিকে হাত বাড়িয়ে দেয় সেই চেইন ধরার জন্য, কিন্তু আজগর-ডোমের হাত ধরল অন্য আরেক হাত, কবজির উপর স্পেশাল সেলাই দেয়া। মানে এই হাতের কবজি ছিল আলাদা। স্পেশাল সেলাইটা তিনি নিজেই করেছেন, তার সেলাই তিনি নিজে চেনেন। ওই হাতের দিকে তাকিয়ে সেই হাত কার, তার চেহারা তিনি দেখতে গেলেন। একটা মেয়ে, গলায় স্পেশাল সেলাই ধরেনি ঠিকভাবে মেয়েটা, তাই কাপড় দিয়ে গলা আগে পেঁচিয়ে নিয়েছিল। এরপর দিয়েছিল স্পেশাল সেলাই ওই মেয়ের গলায়। কাটা মাথার নিচের দিকে পচন ধরে গেলে উপায় থাকে না, এভাবেই সেলাই করা ছাড়া। পট্টি যত ভারী আর শক্ত তত লাভ। মেয়েটা মাথা জোড়া দিতে 2 বার স্পেশাল সেলাই দিয়েছিল আজগর-ডোম। মেয়েটার নাম দিয়েছিলেন আদুরি। মেয়েটার নাম জানতেন না তিনি। লাশ সেলাই করেছিলেন তিনি সেদিন একা, আর একা থাকলে তিনি লাশের সাথে নিজের দুঃখের কথা বলতেন। আদুরির সাথে সেদিন অনেক কথা বলেছিলেন তিনি। আদুরি তাকে বাধা দিল চেইন যাতে সে শাহিনের হাতে না দেয়। আদুরির চেহারাটা নষ্ট হয়ে গেছে এক পাশ দিয়ে। পট্টি দিয়ে দিলেন সেখানে আজগর, তাই এক চোখ দেখা যায়। সেখানে অল্প একটু সাদা ভাব আছে, কিন্তু সেই সাদা ভাবের মধ্যে কার ছায়া যেন দেখা যায়। শাহিনের দিকে তাকালেন তিনি। ওর চেহারায় একটা হাসি। চেইন নিজের কাছে রাখলেন তিনি। এবার শাহিনকে উদ্দেশ্য করে বললেন, কে তুই? শাহিন উত্তর দিল, আমি কে? আরে আমি শাহিন, আপনার চেলা। কয়েকবার বজ্রপাত হলো সেই সময়। শাহিন ধীরে ধীরে উঠে বসে বেদির উপর। আজগর-ডোম তা স্পষ্ট বুঝলেন, কিন্তু তিনি চেইন দিবেন না শাহিনকে কোনোভাবেই। আদুরি যখন তার হাত আটকে ছিল তখন তিনি শুনেছিলেন নিজের কানে আদুরি তাকে বলেছে, ও জিনিস দিও না। শাহিন আর আজগর-ডোম মুখোমুখি এখন। আজগর-ডোম বেদির পাশে দাঁড়ানো, শাহিন বেদির উপর। চেইন দেবেন না? চেইন দেবেন না? একটা অদ্ভুত শিরশিরে হাহাকার পড়ে গেল এই কথাটা বলার সময়। আজগর বলল, না। তখন শাহিন বলল, ঠিক আছে, আজ যেই লাশ ঘরে আজগর লাশ কাটছে, সেই লাশ ঘরে আজ আজগরকে কাটা হবে। ছেনি বাট আমার হাতুর দিয়ে লাফিয়ে পড়ে আজ শাহিন আজগর-ডোমের উপর। আজগর-ডোম শাহিনকে নিয়ে নিচে পড়ে যায়। তুমুল ধস্তাধস্তির মধ্যে আজগর-ডোম শুধু শাহিনে বিদঘুটি অমানসিক পৈশাচিক হাসির চেহারা দেখতে পেয়েছে কয়েকবার। তুমুল ধস্তাধস্তির মধ্যে তার উপর পানি ঢেলে দেয় কেউ। পানি পড়া মাত্রই যেন আজগর-ডোমের হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসতেই সে দেখল সে লাশ ঘরেই। শাহিন এবারও তার গায়ে পানি মেরেছে। শাহিন চিৎকার দিয়ে বলছিল, আপনার হয়েছেটা কি? লাশের চিৎকার আপনি শুনেন নাই আগে? কি অবস্থাটা করছেন আপনি? সেই কখন থেকে আপনি দাপাতাপি করতেছেন? শাহিন তখন চেঁচাচ্ছিল। বাস্তবতার ধার না ধরে আতঙ্কিত আজগর উঠে বাইরে দৌড় দেয়। এক পলকে তার নজর পড়েছিল বেদির উপর, লাশের বেদির উপর। বেদির উপর ছিল সেই কোদালে ঘাড় দেয়া কোপ দেয়া লাশটা, ডান কাত হয়ে আছে। দৌড় দিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বৃষ্টি হচ্ছে বাইরে। দৌড় দিলেন তিনি। হোঁচট খেয়ে পড়ে গেলেন। তার কানে আসছে হাসির শব্দ, ব্যাং লাফানোর শব্দ, ব্যাং এর কাঁধে বসে পিচাস বসে। এই কথাটা তার মনে হওয়া মাত্রই তিনি উঠে দাঁড়াতে চাইলেন দৌড় দেবার জন্য। তখন শাহিন পেছন থেকে এসে টেনে ধরে। শাহিনের গলা বদলে গেছে। অদ্ভুত শব্দ বেরোচ্ছে, কেমন যেন ঘ্যানর ঘ্যানর শব্দ করছে শাহিন। ওর গা থেকে একটা গন্ধ আসছে, মরা শরীরের বাসি গন্ধ, মরা শরীরের বাসি আষ্টে গন্ধ। তাও সে ধাক্কা দেয়। দৌড় দিলেন তিনি আবারও, কিন্তু তার সামনে কে যেন দাঁড়ানো। বিদ্যুতের ঝলকে যা দেখা যায়, সেই লোকের হাতে দেখতে পেলেন কোদাল। ছিটকে যেয়ে পড়লেন সেই লোকের সামনে, যার হাতে ছিল মারাত্মক রক্ত পিপাসু কোদাল। তিনি মাথা তুলে তাকাতেই খোপ করে তার মাথার পেছনে কোপ দিল সেই ব্যক্তি। তার আর কিছু মনে নেই। হুঁশ আসে তার। এবার এমনভাবে হুঁশ আসে তার যেন তিনি এক ঘুম দিয়ে উঠেছেন। নিজেকে পেলেন সেই লাশ ঘরে। ঘুম থেকে উঠেছেন যেন।
উঠে দাঁড়াবার পর দেখতে পান সেই কোদাল ঘরে বিদ্ধ লাশ সেইভাবেই বেদির উপর রাখা। ওইদিকে সামনে শাহিন অজ্ঞান হয়ে পড়ে আছে, নাক মুখ তার জ্বলছিল, কাঁচা ঘুম ভাঙলে যেমন লাগে। তিনি যে শাহিনকে ডেকে তুলতে যান, কিন্তু শাহিন ওঠে না, বরং ওর শরীর ঠান্ডা। শাহিন তো মরা, এখানে শাহিন মরে পড়ে আছে। ওইদিকে আকাশে ভোর, এখন বাইরে দেখা যায় জানালা দিয়ে বেদের উপরে লাশটা যেমন ঠিক তেমন। বড় ডাক্তার সাহেব এলেন, শাহিনের লাশ নিয়ে যাওয়া হলো। ডাক্তার সাহেবের সামনেই ওই আগের লাশটাকে বুঝিয়ে দিলেন আজগরডম। ডাক্তার যাবার সময় বলল, খবর পেয়েছিলে তুমি বুলুর? আজগর তাকালো তার ডাক্তারের দিকে। ডাক্তার বলল, বুলুডম গত রাতে মারা গেছে, একটা লাশ নিয়ে আসার পথে। রাতে ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল, বজ্রপাতে মারা গেছে, বুঝলা? ভ্যান যেভাবে ধরেছিল সেভাবে ধরা ছিল, গলায় গোল দাগ পড়ে গেছে, মুখ বাঁকা ছিল। ওর লাশ নিয়ে গেছে পরিবার। যেই লাশ নিয়ে আসার কথা ওর, ওই লাশ এসে পৌঁছাবে, গোছগাছ করে দিও। জাহিদ ভাই ও কাদের চুপচাপ শুনে যাচ্ছিল কথাগুলো। চেয়ারে বেঁধে রাখা আজগরের কথা তারা দুজন শুনছিল। সমস্যা ধরতে পেরেছেন জাহিদ ভাই তার, কিন্তু জাহিদ ভাই তার লিমিটেশনের মধ্যে আটকে আছেন। আজগরডমের অবস্থা ভালো না, শরীর একসময় মরতে শুরু করে, তার এখন সে অবস্থা। আজগরডম এখন জাহিদ ভাইয়ের কেয়ারফুল ওয়াচিং এর ভেতরে আছেন। এখন পর্যন্ত কোনো কুল কিনারা তারা করতে পারেননি। তারা এখনো জানার চেষ্টা করছেন কেন ওই রাতে এত কিছু ঘটল, আর এরপর কি হয়েছে সে ব্যাপারেও জানার জন্য। 24 মে 2026 আপডেট। আজগরডম সারাদিন নাকি শুধু একটা নাম বলছিল, কাইল্লা ডাকাইত। উফ, অসম্ভব সুন্দর ঘটনা জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। 90 দশকের কথা। শান্তর বড় ভাই মন্টু তখন কেবল এইচএসসি পরীক্ষা দিয়েছেন। যাই হোক, তিনি ঘোরাফেরা করছিলেন, তার মতো সময় কাটাচ্ছিলেন, বন্ধু বান্ধবের সাথে বেশ চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন। তো একসময় তাদের রেজাল্ট হয়। রেজাল্টের দিন খুব খারাপ একটা অবস্থা, কারণ তিনি তার পরীক্ষায় খুব খারাপ করেন। খারাপ রেজাল্ট করার কারণে যখন বাসায় এসে শান্তর বাবাকে জানান, তিনি প্রচন্ড রাগ করেন। কারণ শান্তর বড় ভাই মন্টুর উপর তিনি এমনি রেগেছিলেন। মন্টু ওই সময় অনেকটা বেপরোয়া হয়ে উঠছিল, মানে আর কি ঘোরাঘুরি, আড্ডা, এবং বাবার কথা শুনতেন না, তারপর পড়াশোনা ঠিক মতো মন দিতেন না। তো এই কারণে এমনি রেগেছিলেন শান্তর আব্বা। তিনি অনেক সৎ কর্মঠ মানুষ ছিলেন, অনেক কষ্ট করে সংসার চালাতেন। তো ছেলের এরকম রেজাল্ট খারাপ তিনি মেনে নিতে পারলেন না। তিনি প্রচন্ড রাগারাগি করলেন, শাস্তি দিলেন মন্টুকে। তিনি শাস্তি দিলেন এবং শাস্তি দিয়াতে মন্টু বেশ অভিমান করলো, সে বাসা থেকে বের হয়ে আসলো। তো বাসা থেকে যখন বের হয়ে আসছে তখন মন্টুর বাবা বলতেছিল যে তুই যা, তুই আর কখনো ফেরত আসবি না, তুই আর কখনো আমার বাসায় আসবি না। তো মন্টুর এই কথাটা আরো খারাপ লাগছিল, তো সে বাসা থেকে হেঁটে বের হয়ে যায়। তো বের হয়ে কি করবে, কোনো কুল কিনারা নাই। তখন অলরেডি রাত হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে। তখন 4:30 মানে বেশ রাত। 90s গ্রামে এই টাইমটা অনেক রাত। তো যাই হোক, সে এদিক ওদিক চিন্তা করতেছে যে কি করবে, কারণ তার অন্যান্য ফ্রেন্ডদেরকেও তার বাবা অনেক রকমের কথা বলছিলেন, এবং তাদের বাবার সাথেও, মানে গার্ডিয়ানের সাথেও কথা বলছিলেন যে আপনার ছেলের সাথে মিশে এরকম হচ্ছে আমার ছেলে, মানে যেটা মানে শান্তর বাবা করছে আর কি। তো এটা করাতে মন্টুর যে বন্ধু বান্ধবের বাবা মা ছিল তারাও মোটামুটি মানে বেশ ফেড আপ, মন্টুকে দেখতে পারতো না এই কারণে। এখন তাদের বাসাও যাওয়া যাবে না বা তাদের আশেপাশেও যাওয়া যাবে না। তো মন্টু কি করবে চিন্তা করতেছে। সে মানে হেঁটে বের হয়ে আসছে, বাসা থেকে বের হয়ে এসে সে দূরে তাদের ওইখানে একটা বাগান আছে, আম বাগান, সেখানে বসে চিন্তা করতেছে সে কি করবে। তো রাত হয়ে গেছে, এই আম বাগানও বেশ অন্ধকার, অনেক আমের গাছ ওইখানে, এবং মানে বেশ কঠিন অবস্থা, জোনাকি পোকা খেলা করতেছে ভিতরে, মানে অন্যরকম। তো মন্টুর কাছে এগুলো ব্যাপার না, সে মানে এরকম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় অনেক এরকম রাতের বেলা আম বাগানে ঢুকছে ইত্যাদি ইত্যাদি। তো বসে বসে চিন্তা করছে কি করবে, একটা আম গাছের গোড়ায় বসে। তো তখন তার মনে হলো, জানি বাজার তো এখনো খোলা আছে, আমি বাজারে যাই। তো বাজারে তার ফ্রেন্ডের আনোয়ারের দোকান আছে, এবং সে জানে যে আনোয়ার এখন বসতেছে, মানে আনোয়ারের বাবা চলে গেছে দোকান থেকে, ক্লোজিং আনোয়ার করে ওইখানে। তো চিন্তা করলো আনোয়ারের কাছে যাই, আনোয়ারে দেখি কিছু বললে কি হয়, আনোয়ার কিছু হেল্প করতে পারে কিনা, যেহেতু আনোয়ার একা আছে ওইখানে।
তো মন্টু তখন ওখান থেকে তাড়াতাড়ি রওনা দিয়ে বাজারে চলে যায়। তো বাজারে যখন আসছে তখন অলরেডি মানে মেঘ গুড়গুড় করতেছে, মানে আকাশ পুরো ভারী হয়ে গেছে, বৃষ্টি হবে, বাতাস একদম ভারী, অন্যরকম অবস্থা, এবং বাজার ক্লোজড, বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। সামনের যে দোকান ছিল সেগুলো উঠে গেছে, মানুষজন চলে গেছে, ওগুলা ওই বাজার প্যাক করে ঢেকে রাখে যাতে বৃষ্টি আসলে ভিজে না যায় মানুষজন। তো মন্টু আস্তে আস্তে ঢুকে গেল বাজারে এরকম গলি দিয়ে। তো হাঁটতে 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 দেখলো যে না, তখনও আনোয়ার দোকান বন্ধ করেনি, একটা ঝাঁপ নামানো। তো সে খুব দ্রুত চলে আসলো আনোয়ারের কাছে। তো আনোয়ার তো তাকে দেখে অবাক, বলে কি রে তুই এরকম রাত্রেবেলা করতে আসলো, তোর আব্বা বেরিয়ে দিছে? তো বলে যে হ্যাঁ বেরিয়েছি এখন, কারণ আমি বাসার থেকে বাইর করে দিছে আমারে। সেটা শোনার পর তো আনোয়ার একটু মন খারাপ করলো। বন্ধু তো বলে যে কি অবস্থা কি, তো এই কথা বলতেছে তখন তারা এর মধ্যে বৃষ্টি নামলো। তো যাই হোক, আনোয়ার দোকানের ওই একটা ঝাঁপ খোলা রেখেই তার সাথে কথা বলতেছে মন্টুর সাথে, মানে কিভাবে কি করবে। তো আনোয়ার বলল, দোস্ত আমি তো তোরে তেমন কিছু হেল্প করতে পারবো না, আমি তোরে কই নিবো, বাসায় নিলে তো আমার আব্বা খেয়া ফেলাইবো, কারণ তোর আব্বা আমার আব্বারে অনেক কথা বলছে যে আমি নাকি তোরে নষ্ট করছি, আমি তোরে দিক ওদিক নিয়ে গেছি। শুধু আমার বাপেরই না, মনে কর শফিক, সবুজ, সবার আব্বারে এরকম কথা বলছে তোর আব্বা। এখন তোরে কিন্তু বাসায় নেওয়া যাবো না দোস্ত, এটা একটা সমস্যা, কারণ আমি বাসায় নিলে আমার আব্বা খেয়া ফেলাইবো। তো তখন মন্টু বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, এটা আসলে আব্বারে কি বলবো, আব্বাও আসলে অন্যরকম, আমি অনেকবার বুঝাইছি যে মানে দুষ্টমি যা করার আমি করি, আমারে কেউ করায় না, বা আমি কারো দ্বারা খারাপ হই না, এটা বলছি আব্বারে, আব্বা কথা শুনে নাই, আর কি করবো ক। তো তখন আনোয়ার বলে যে হ্যাঁ তোর লেগে খারাপ লাগতেছে, এখন কি করবো ক তোরে, এক কাজ করতে পারি, তোরে আমার দোকানে থাকতে দিতে পারি আজকে রাত্রে, মানে আজকে রাত্রে তুই দোকানে থাকতে পারোস, বা রাত্রেবেলা তুই আইসা আমার দোকানে কয়দিন থাকতে পারোস, কিন্তু আব্বার সামনে না, যখন আব্বা থাকবো তখন না, আব্বা চলে গেলে আসবি, আর আজকে রাত্রে থাকতে পারোস, কিন্তু দোষ খাওয়ামো কেমনে, তোরে তো আজকে খাবার দিতে পারবো না আমি নেক্সট ডে, যেমন কালকে ধর আমি লুকায় খাবারের ব্যবস্থা করতে পারি, আজকে তো পারবো না। আর দিনের বেলা তুই কেমনে কি করবি চিন্তা কর, আর দেখ বাসা ঠিক হয়ে যাবো, 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো, তখন আবার বাসায় যেতে পারবি। তো এটা বলে আনোয়ার। তো মন্টু চিন্তা করে আর তো কোনো উপায় নাই, বৃষ্টি হচ্ছে এদিকে, বেশ বৃষ্টি হচ্ছে, মানে ভালো বৃষ্টি নামছে, ঝুম বৃষ্টি, আর এই বাজারের কর্নারের যে ছাদের ওখান থেকে পানি নামতেছে, নেমে ওই যে নিচের ওখানে এরকম নালা কাটা আছে ওটা দিয়ে চলে যাচ্ছে, আর এই পাশের ফ্লোরটা হালকা হালকা ভিজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আনোয়ার বললো যে দোস্ত এখানে বেশিক্ষণ আমি দাঁড়ায় আড্ডা দিতে পারবো না, আমার ছাতা নিয়ে বেরিয়ে যেতে দিব, তুই দোকানে থাক, আর দোকানে সকালবেলা তুই বাইরে যাবি, বাইরে যাওয়ার পরে তালা মেরে দিবি বাইরে দিয়া, যাতে আব্বা আসে, তো আব্বা এসে যেন আবার না দেখে যে মানে তোরে না পায় আর কি। আব্বা কিন্তু সকাল সকাল দোকানে আসে, সে 7টার মধ্যে দোকানে চলে আসে, তো 7টার আগে দোস্ত তোরে বেরিয়ে যেতে দিব তালা দিয়া। তো তখন শুনে একটু মন খারাপ হয় মন্টুর, কি করবে, মানে তার তো বেলা করে ওঠার অভ্যাস ঘুম থেকে, তো কিছু করার নাই। আনোয়ার বলে আর তুই দোকানে, আমাকে দোকানে কিছু খাবার টাবার আছে, খাইস, এগুলা বন রুটি আছে, এগুলা খাইস রাত্রে, এগুলা বলে তো দোষ আজকে আর খাবার দিতে পারলাম না, তোরে কিছু মনে করিস না, কি করবো ক। তো এগুলো বলে আনোয়ার বিদায় নেয়, মন্টুকে বুঝাই দিয়ে যায় কিভাবে সকালে তালা দিবে, সে কিভাবে রেখে যায়, মানে সে যেভাবে বন্ধ করতো পুরো পদ্ধতিটা বুঝাই দিয়ে যায়, আর বলে যে রাতের বেলা কিন্তু দোকান থেকে বাইরেইস না, বাইরে ঘোরাঘুরি করিস না, কারণ বাজার তো অন্যরকম জায়গা, বুঝোস না। তো বলে কি হইছে মন্টুকে, কি অন্যরকম জায়গা, কারণ না বেটা এত বড় একটা বাজার, মানুষজন নাই, দোকানের মধ্যে সাধারণত মানুষ থাকে না, ওইদিকে ওই যে মুরগির দোকান আছে ওখানে কয়েকটা মানুষ থাকে, আর এই পাশে কিছু আড়ত আছে, আড়তের ওই যে গোডাউন, ওইখানে কয়েকজন মানুষ থাকে, এছাড়া কিন্তু মানুষ নাই, বাজার পুরা খালি। ওই যে একটু পরে যখন আমি বাইরে যাবো দেখবি এখানকার গার্ড আছে বাজারের, মানে ওই আইসা এখান থেকে পুরো চেক করবো গলিটি, তারপর একটা সামনের গেটটা লাগাই দিব, সামনে ওইখানে একটা কেচি গেট আছে, কেচি গেটটা তালা মেরে দিব, তো তুই এখানে খামাখা ঘোরাঘুরি করিস না, আবার উল্টা পাল্টা। এগুলো বলে আনোয়ার বিদায় নেয়। তো হাঁটতে হাঁটতে মন্টু যায় দোকানের ঝাপটা ওই অবস্থায় রেখেই আনোয়ারের সাথে যায়। আনোয়ার গেটের বাইরে যখন বের হয়ে যায় তখন বৃষ্টি পড়তেছে, বেশ বৃষ্টি। আনোয়ার মাথায় ছাতা ধরে তাড়াতাড়ি হাঁটা দেয়। তো মন্টু চেয়ে চেয়ে দেখলো যে আনোয়ার হেঁটে যাচ্ছে, আনোয়ারের হাতে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইট মেরে মেরে সে যাচ্ছে, আর বৃষ্টি পড়তেছে তুমুল, মানে আনোয়ারের পাটা মনে ভিজে গেছে। তো ওগুলো দেখতে দেখতে একসময় চিন্তা করলো যে আবার কখন নাইট গার্ড আসে, কি তাকে কি প্রশ্ন করে। তো সে হেঁটে চলে গেল দোকানে। তো দোকানে গিয়ে সে তার যে স্যান্ডেল ছিল সেটা খুলে একপাশে রেখে আস্তে করে দোকানের ভেতরে ঢুকে ঝাপটা নামায় দেয়। নামাই দিয়ে দোকানের মধ্যে বসে আছে একটা এরকম চৌকির মতো, বেশ মোটামুটি ভালোই জায়গা, ওই জায়গায় চাইলে সে রাত্রেবেলা শুতে পারবে, সে বুঝতে পারে যে কিভাবে শুবে।
ছোট ছোট কয়েকটা বস্তা ছিল জিনিসপত্রের, ওগুলো দেখে কোনটা নরম, তার মাঝে দেখে তেজপাতার একটা বস্তা আছে, তেজপাতা রাখা। তো ওইটা মাথাটা সে আনফোল্ড করে ওটাকে বেঁধে ফেলে, বেঁধে ওইটাকে রাখে, দেখে কচকচ শব্দ হচ্ছে, মাথা রাখতে পারবে। আর এখানে গামছা ছিল, গামছাটা ওটার উপর দিয়ে নেয়, বুঝতে পারে যে এখানে মাথা রাখা যাবে। তো চিন্তা করলো যে ভিতরে বাতি জ্বালায় রাখাটা বেশিক্ষণ ভালো হবে না, এমনি তো তখনকার লাইট হচ্ছে যে লাল বাতি ভিতরে। চিন্তা করলো যে এটা জ্বালায় রাখলে আবার যদি ওই গার্ড এসে দেখে, বন্ধ করার আগে সে একটা বলে রাউন্ড দিবে এখানে। তো সে খুঁজতে থাকে দোকানের মধ্যে মানে আলো জ্বালার মতো কি আছে। তো দেখলো ওখানে হারিকেন আছে একটা, ওই হারিকেনটা মনে হয় তার বাবা ব্যবহার করে, কারণ অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না বেশিরভাগ সময়। তো হারিকেনটা দেখে তেলও আছে ভিতরে, আবার মোমবাতিও আছে। ফলে চিন্তা করলো যে এখানে যদি মোম জ্বালাই তো মোমটা তো গলবে, সকালবেলা আনোয়ারের বাবা এসে দেখলে কি অবস্থা, কি চিন্তা করবো অনেক কিছু। তার থেকে হারিকেনটা জ্বালাই। তো হারিকেনটা জ্বালায় সে বাতিটা নিভাই দিল। হারিকেনের আলো তো কম, একদম ডিম করে দিছে হারিকেন। ডিম করে এক কোনায় রেখে সে শুয়ে আছে, তার ঝাঁপ ফেরানো, ঝাঁপের যে ভেতরে শেকল দিয়ে আটকায় রাখছে ভিতর থেকে, যাতে মানে দোকানে আবার ঝাঁপ টান দিলে খুলে না যায়। তো সে বৃষ্টির শব্দ শুনতেছে, মানে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে তখনও, আর এছাড়া সব নীরবতা। অনেকক্ষণ পর শুনলো যে হুইসেল দিল কে জানি, মানে যে বাঁশি বাজালো, তো বুঝলো যে গার্ড। তো তারপর সে অনেকক্ষণ পর বুঝতে পারছে যেখানে গার্ড ঢুকছে এবং ওই যে লাঠি দিয়ে ঠেলা মেরে মেরে দেখতেছে দোকানের দরজাগুলা। তো তখন একবার মন্টু চিন্তা করলো যে যদি দোকানের ওই তার এখানে তালা না দেখে বাইরে দিয়ে, তখন আবার কি মনে করে গার্ড, এটা সে একটু ভয় পেয়েছে যে আবার এসে নকটক করলে তখন কি বলবে। তো চিন্তা করতেছে বললে যে আমার ভাই, আমার কাজিন ওকে রেখে গেছে দোকানে, আজকে আমি এখানে থাকবো, এরকম কিছু বলবে চিন্তা করছিল। পরে চিন্তা করছে যে এটা যদি বললে একটা সমস্যা হইতে পারে, যে পরে আনোয়ারের বাবাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, বাট এছাড়া আর কি, তো চোর টোর মনে করবে। সেই কারণে সে ভয়ও আছে। এক সময় দেখলো যে না, তার দোকানটা একদম শেষের দিকে কিন্তু এই গলির, তো ওই পর্যন্ত আর আসলো না। গার্ড ওইখান থেকে হেঁটে হেঁটে আসছে, লাঠি দিয়ে বিভিন্ন দরজা এরকম বাড়ি টাড়ি দিছে, দিয়ে আবার আস্তে করে হাঁটা দিয়ে চলে গেল। সে বুঝতে পারছে গার্ড চলে গেছে। তো তারপর অনেকক্ষণ সে বসে থাকলো, ঘুম কিন্তু একদম আসতেছে না, মানে এই পরিবেশে এদিকে মশা কামড়াচ্ছে, মশা এসে পায়ে কামড়াচ্ছে বেশ। তো খুব খারাপ লাগতেছে মন্টুর কাছে, সে তো এরকম পরিবেশে শুয়ে ইউজ টু না, তার বাসায় এসে খুব সুন্দরভাবে ঘুমায়। তো এরকম থাকতে থাকতে অনেকক্ষণ পর তার খুব বিরক্তি লাগা শুরু করলো, মানে কেমন জানি, আর বদ্ধ একটা পরিবেশ, কেমন বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বাতাসে গোমট ভাবটা কাটে নাই। তো অনেকক্ষণ পর চিন্তা করলো যে না, এখন আর বসে থাকা যায় না, ওই গার্ড তো চলে গেছে, কেচি গেটও তালা মারছে, শব্দ পাইছে সেখান থেকে কেচি গেট টানার। তো সে উঠে সে আস্তেই করে শিকল খুলে ঝাপটা উঠায়, হারিকেনটা পাশে রেখে উঠায়, 2 পা নামায়, মানে দোকানটা একটু উঁচু আর কি, ওখান থেকে 2 পা নামায় সে নেমে যায় হারিকেনটা নিয়ে। ওই ঝাপ খোলা রাখছে অর্ধেক, রেখে সে হারিকেন নিয়ে হাঁটা শুরু করে। চিন্তা করে যে পুরো বাজারটা ঘুরি, তাহলে একটু সময় যাবে, আমার পরিশ্রমও হবে, একটু ঘুমটাও আসবে। এই চিন্তা করে সে হাঁটতেছে। তো প্রথম তাদের যে গলি দিক দিয়ে সব দোকানের সারি, এই দোকানের সারি, এবং মানে এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত, আর এই শেষ মাথায় যে একটু খোলা, ওইখান থেকে গাছ আছে, বড় গাছ থেকে ওই উপরে পানি, বৃষ্টির পানি যাবে, সেই পানিটা ধুয়ে নেমে ড্রেন আছে, ড্রেনের ভেতর দিয়ে চলে যায় এরকম। তো রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে সামনের দিকে, মানে যে গলিটা দিয়ে, ওই কেচি গেটের দিকে। তো হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে কেচি গেটের সামনে, বাইরে দাঁড়ায় তাকায় দেখতেছে যে তখনও বৃষ্টি হচ্ছে, তোড় কমে গেছে বৃষ্টির। আর গ্রামের যে গলি, মানে বাজারের বাইরের রাস্তা, একদম নির্জন, কিচ্ছু নাই কোথাও। তো সে আবার ফিরে আসলো হারিকেন নিয়ে, এসে প্রথম যে গলিটা এই পাশে ডান দিকে ঢুকছে ওইটাতে ঢুকলো। তো ঢুকে দেখতেছে এখানে ওই চালের আড়ত, বড় বড় চালের বস্তা রাখা, একদম উঁচু উঁচু করে রাখছে, মানুষজন কেউ নাই, একদম কেমন একটা গুমোট আবহাওয়া ওই জায়গাটার ভেতরে। আর সোজা দেখা যাচ্ছে, মানে একদম বড় একটা স্পেস, তো এদিক থেকে দেখা যাচ্ছে ওই পাশ পর্যন্ত খালি। তো চিন্তা করলো যে না, এদিকে না, বাম দিকে যাই, যে একটু হাঁটি। তো ঘুরে ওই রাস্তা পার হয়ে ওই পাশে রাস্তা ঢুকলো আর কি, মানে উল্টা দিকের যে ইটা। তো সেখান থেকে ঢুকে সে দেখতেছে এখানে বিভিন্ন সবজি টবজি এগুলো ঢেকে রাখছে, এবং এখানকার গন্ধটা জানি কেমন, মানে সবজির ঘ্রাণও আছে, আবার অন্যরকম কেমন জানি একটা কাঁচা কাঁচা পচা পচা গন্ধ। তো এই জায়গাটা জানি কেমন লাগতেছে তার কাছে, বৃষ্টির শব্দ তো আসতেছে ওদিক থেকে। তা হাঁটতে হাঁটতে ডান দিকের অংশটা পার হয়ে আসলো, বাঁ দিকে যখন যাচ্ছে তখন সে বুঝতে পারছে যে এই জায়গায় মাংসের কয়েকটা দোকান, কেমন একটা মানে গন্ধ হয়ে রয়েছে ওই জায়গাটার মধ্যে, মানে 2-3টা মাংসের দোকান। তো ওগুলো পার হয়ে গেল। গ্রামে আসলে সাধারণত মাংস ওরকম বিক্রি হয় না, যাই হোক
শেষ মাথার দিকে বুঝতে পারছে সে মাছের আড়ত, এখানে মাছ টাছ আনে, এগুলো বেশ ঠান্ডা জায়গাটা। তার কাছে এইটা ভালো লাগলো, বেশ ঠান্ডা। এর কারণ হচ্ছে বরফ দিয়ে সব স্টক করে রেখে গেছে মাছগুলারে, যেগুলো এখানে আনছে এগুলো বরফ দিয়ে রেখে গেছে। ভোরবেলার দিকে হয়তো আরো মাছ আসবে এরকম কিছু, কিন্তু এই বরফের কারণে এই জায়গাটা বেশ ঠান্ডা। বড় বড় বরফ এনে রাখছে। সে দেখলো কতগুলা এরকম ইসের মতো স্ট্যাক করা গুলো ছালা দিয়ে রাখছে, কি কি দিয়ে রাখছে, ভুসি টুসি। দুই ভাই যে সে হেঁটে হেঁটে যাচ্ছে, তার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে, কারণ সেই জিনিসগুলো রাতের বেলা কখনো দেখে নাই। একটা বদ্ধ বাজারের ভেতরের পরিবেশ কেমন সেটা সে কখনো দেখে নাই। তো হাঁটতে হাঁটতে একদম শেষে আসলো, এসে দেখতেছে এই পাশের যে কর্নারের মধ্যে মনে হচ্ছে কোনো নড়াচড়ার শব্দ পেল, মানে খটখট খড়খড় এরকম মানে শব্দ হচ্ছে, কিছু একটা নাড়াচড়া করতেছে কেউ। তো শব্দটা শুনে মনটু অনেক সচকিত হয়ে গেল। এর কারণ হচ্ছে যে সে জানে যে বাজারে তো রাতের বেলা কেউ থাকার কথা না। ওই যে নাইট গার্ড আছে সেও বাজারের ভিতরে থাকে না, সে বাইরে থাকে। আর কেউ তো ঢুকে না রাত্রেবেলা, মানে ঢুকলে তা আনোয়ার বলতো যে কেউ আসে বা দোকানে মানুষ আছে। চালের আড়তের কথা বলছে, এটা তো ওই পাশে, এইখানে তো কিছু না। এইখানে কে রাতের বেলা শব্দ কে করে? মন্টু সাথে সাথে তার হারিকেনটা নিচু করে ফেললো, নিচু করে মানে ওইটাতে এমনি মানে যা দালান ছিল তারও ডিম করলো। আরো ডিম করে তার বাঁ পাশে সবজির ঝুড়ি ছিল বড় বড়, অনেক সবজি রাখা, ওগুলোকে যে প্লাস্টিক পলিথিন এগুলো দিয়ে পেঁচা বাঁধা। ওইটার আড়ালে সে যে আস্তে আস্তে করে উকি দিল কর্নারে, যেখান থেকে শব্দ আসতেছে ওইদিকে। তো ওদিকে সে দেখতেছে ওখানে কিন্তু অনেকটা খোলা জায়গা আছে, মানে আকাশ মানে ছাদ খোলা আর কি, ছাদের ওখানে গ্রিলের মতো করা যাতে কেউ না ঢুকতে পারে ওদিক দিয়ে, কিন্তু খোলা মানে ফাঁকা জায়গা। তো ওইখানে আবার টিন এরকম বাঁকায় দেওয়া, ওখান থেকে বৃষ্টির পানি নেমে যাচ্ছে, নেমে ওই যে নালাতে পড়তেছে। একটা নালা আছে বাজারের নিচ দিয়ে, ওই নালা দিয়ে যায় আর কি। ওই নালাতে এসে পানি পড়তেছে, ঝরঝর করে শব্দ হচ্ছে পানি পড়ার। আর এই বৃষ্টিও ওখানে ঢুকতেছে। আকাশের আলো যতটুকু আছে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মাঝে মাঝে যে বিজলি চমকাচ্ছে, যে হালকা ওই ফ্ল্যাশের আলো ওখান থেকে ঢুকতেছে। তো মন্টু দেখলো, দেখে বেশ অন্যরকম লাগলো এই পানি পড়াটা। আর ওই পাশে ওই যে ফাঁকা জায়গাটার ওই পাশটা অন্ধকার, ওই জায়গায় মনে হয় কিছুর আড়ত বা কিছু ওখানে রাখা। ওই হালকা আলো, আকাশের আলো ওখানে পড়ে একটু আলোকিত হচ্ছে। যখন বিজলি চমকালো তখন মন্টু দেখলো ওই জায়গাটা একটু দেখা যাচ্ছে, ওখানে অনেক বড় বড় ঝুড়ি রাখা, মনে হয় মাছ টাছ স্টক করে রাখছে ওইখানে। ওইখান থেকে শব্দটা আসতেছে। তো মন্টু চিন্তা করলো এখানে কি কুকুর টুকুর আছে নাকি, বিড়াল টিয়াল আছে নাকি, মাছের আড়তের দিকে যায়। হতে পারে এগুলো তো আগেই ঢুকে থাকে বাজারে, হয়তো রাতের বেলা বের হয়ে হাঁটাহাঁটি করে। তবে মন্টুর ভয় হলো যে তাকে দেখে ফেললে সমস্যা, কারণ তাকে দেখে এখানে ভাববে একদম মানে আগন্তুক আর কি, তখন কিন্তু মানে কুকুর দেখা যাবে কামড়ও দিতে পারে। তো এই একটু ভয় পেয়েছে। ভয় পেয়ে মন্টু চিন্তা করলো যে আমি কি চলে যাবো এখান থেকে। কিন্তু তার কিউরিয়াসিটি হলো যে আসলে কি শব্দটা কিসের হচ্ছে, এবং সে মোটামুটি ভালোই পাইতেছে শব্দ। নাড়া চাড়া মনে হচ্ছে ওই যে মানে ওই যে ঝুড়ি কেউ টেনে সরাচ্ছে, এরকম সর শব্দ হইতেছে। তো মন্টু চিন্তা করলো একটু দেখি কি কুকুর কিনা, এরকম এরকম শব্দ কেন। এই চিন্তা করতে করতে মন্টু নিজের অজান্তেই সামনে যাওয়া শুরু করলো। ওই যে মানে লেফটে টার্ন নিয়ে ফেললো, টার্ন নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। এখন কিন্তু সে পুরো ওপেন জায়গায়, অন্ধকার জায়গাটা দেখা যাচ্ছে। ওই জায়গায় ওই যে আকাশের আলো বের হয়ে জায়গায় পড়ছে, মানে সরাসরি ওইখানে কেউ থাকলে তাকাইলে তাকে দেখবে, মানে কুকুর মানে যদি তাকায় তাও সে দেখবে। তো এইটা এখন মন্টু চিন্তা করলো কিছু করার নাই, কুকুর যদি থাকে সে লাফ দিয়ে এসে উঠে যাবে, যে পাশে যে বস্তা রাস্তার উপর দিয়ে উঠে যাবে, এটা চিন্তা করতেছে সে। যদিও একটা কেওয়াটিক ব্যাপার, এরকম রাত্রেবেলা এরকম বাজারের মধ্যে খোলা জায়গায় কোনো মানুষ নাই, এই জায়গায় এরকম ভাবে ওঠাচড়া করা বা দৌড়াদৌড়ি করাটা কেমন হবে। তো তারপরও সে তার ওই যে কিউরিয়াসিটির কাছে হার মানলো। আস্তে আস্তে হেঁটে সে যাচ্ছে। এদিকে কিন্তু এগোয় আসতেছে সে ওই জায়গাটার কাছে, এবং শব্দটা আরো জোরালো হচ্ছে। এই নাড়াচড়ার শব্দ, খসখস খসখস শব্দটা আরো জোরালো হচ্ছে, মানে সব আরো বাড়তেছে যেহেতু কাছায় যাচ্ছে। বৃষ্টির শব্দ আছে, এবং ওই যে পানি পড়তেছে এটা আছে, পানি মানে পানি পড়ার যে একঘেয়ে একটা শব্দ ছ্যাচ্ছা তার ওই পাশ থেকে। তো মনটা একদম কাছায় আসলো। তো ওইখানে এসে তাকায় দেখতেছে শব্দটা কেমন জানি, মানে মানে কেমন একটা শব্দ, উদ্ভট। তারপর মনে হলো যে কুকুর যদি কিছু এরকম ছিঁড়ে কুড়ে খায় যেরকম শব্দ হয়, মানে মন্টুর বর্ণনা অনুযায়ী ওরকম শব্দ হচ্ছে। তো সে বুঝলো যে এখানে কোনো কুকুর বা কিছু আছে যেটা খাচ্ছে, এবং মাঝে মাঝে ঘর ঘর শব্দ হচ্ছে। তো মন্টু আস্তে করে হারিকেনটা নিচু ছিল তার একটু উঁচু করলো। এই উঁচু করার পরে সে হঠাৎ করে দেখলো অন্ধকারের মধ্যে দুটা চোখ তার দিকে তাকায় আছে, জল জ্বলে চোখ, বেশ এরকম জল জল করতেছে চোখ দুটা। মন্টুর বুকটা ছ্যাদ করে উঠছে, সে বুঝতে পারছে যে এখানে কোনো কুকুর আছে। বেশ ভয় পেয়েছে, সে বুঝতে পারছে এখানে কুকুর আছে, এবং সে যা ধারণা করছিল তাই, বাজারে কুকুর, এখানে এসে হয়তো ময়লা টেলা খাচ্ছে, কিছু একটা আছে এখানে। তো সে কুকুরটাকে দেখে মানে পিছনে না যে সে হারিকেনটারও সামনের দিকে ধরলো। হারিকেন দেখে যদি একটু ভয় পায় কুকুর, আলো তো সে আস্তে করে হ্যারিকেনটা বাড়ায় ধরলো। হ্যারিকেনটা আস্তে করে বাড়ায়ও দিচ্ছে হাত দিয়ে। হ্যারিকেনের আলো যখন একটু বাড়ছে,
সে দেখলো ওই চোখ যার আর কি, মানে চোখের মালিক আস্তে করে সামনের দিকে আসছে একটু। অটোমেটিকলি দেখলো অন্ধকারের ভেতর থেকে একটা মুখ বেরোলো। মোটে এটা কুকুরের মুখ না, মুখটা হচ্ছে কালচে ফ্যাকাশে টাইপের একটা চেহারা, মাথায় চুল নাই, মানে পুরো মাথাটা মানে বোল্ড, মানে চুল একটাও চুল নাই, পুরা মাথার যে সারফেসটা মানে মাথার যে স্কিন সেটা ওরকম কালচে ফ্যাকাশে টাইপের স্কিন। তার নিচে যে আইব্রো গুলো বড় বড়, চোখ দুটা জল জল করতেছে, এবং মুখের মানে যে মানে নিচের অংশটা ওটা বেশ ভয়ঙ্কর। মুখটা এরকম করে যে হাঁ করছে তাকে দেখে, মুখের ভিতরে সারি সারি ধারালো দাঁত, এবং সেখানে মনে হচ্ছে মাসের অবশিষ্ট জিনিসপত্র লেগে আছে, বেশ ডার্টি, এবং একটা বোটকা গন্ধ ওদিক থেকে ছুটে আসছে। তো মন্টু দেখছে শুধু ওই জিনিসটা অন্ধকার থেকে বেরিয়েছে, যতটুকু আলো পড়ছে রাতের আলো ওই যে ফাঁকা দিয়ে এসে অতটুকু তার ঘাড়ের নিচ পর্যন্ত দেখা গেছে, আর হারিকেনের আলো একটু যে পড়ছে ওইখানে। তো ওইটা যে ওরকম তাকাইছে ওইখানে, সে মানে ভেতর থেকে একটা ঘর ঘর শব্দ করতেছে, কোন রকম ডাকে নাই বা কিছু নাই। তো মন্টু প্রচন্ড ভয় পেয়েছে, সে চিন্তা করলো যে আমি কি করব, তার মাথা কাজ করতেছে না। সে হঠাৎ করে ঘুরে দাঁড়ায় দৌড় দিল একটা, দৌড়াচ্ছে, হারিকেন এইভাবে করতেছে, মানে তার আলোটা এরকম নাচানাচি করতেছে। আর এই পাশে তো সে কিছু দেখতে পাচ্ছে না হারিকেন আলো ছাড়া, ওইখানে তো একটু আলো ছিল আকাশে, কিন্তু কিচ্ছু নাই। অন্ধকারের মধ্যে সে আন্দাজে শুধু হারিকেনের আলো এদিকে নাচানাচি করতেছে, এর মধ্যে যতটুকু বুঝতে পারতেছে দৌড়ায় যাচ্ছে। আর তার কাছে হঠাৎ মনে হলো যে তার পেছনে কিছু একটা আসতেছে, দৌড়ায়, জাস্ট কুকুর বা কিছু যে দৌড়ায় আসে সেরকম। তো তার গতি দ্বিগুণ হয়ে গেল, প্রচন্ড স্পিডে দৌড় দিল মন্টু, এবং তার হারিকেনটা এরকম বাড়ি খেতে খেতে নিভে গেল। হারিকেনের মানে আলো এরকম বাড়ির চোটে নিভে গেছে, সে কেরোসিনের গন্ধ পাচ্ছে, মনে হয় কেরোসিন ছলকায় বেরিয়েছে ভিতর থেকে। তো যাই হোক, তারপরে সে হারিকেনটা হাত থেকে ছাড়ে নাই, কারণ এটা যেহেতু আনোয়ারদের জিনিস, সে বন্ধুকে নিয়েও চিন্তিত। আনোয়ারের কিছু মানে এরকম হলে তার বাবা তো তাকে মানে খুবই নিশ্চয়ই সমস্যা করবে। তো দৌড়াইতে সে বের হয়ে আসছে এই গলি থেকে, ওই যে তার বন্ধুর দোকানের যে গলি, ওই গলিতে চলে আসছে। ওই গলিটা কোয়াইট, দুই পাশে দোকান। সে ডান দিকে তাকালো, শেষ মাথায় অন্ধকার, কিন্তু পুরো গলিতে অন্ধকার, কোনো আলো নাই। এই পাশে কেচি গেট থেকে একটু আলো আসতেছে, আর ওই শেষ মাথায় ওই জায়গায় কিন্তু আরেকটু খোলা আছে, ওই যে গাছ বেয়ে পানি নামে, ওই গাছের জন্যই খোলা রাখছে অতটুকু জায়গা। তো সে অতটুকু দেখে ওই জায়গায় দৌড় দিল। সে বুঝলো যে তার দোকানের ঝাপতে ওদিকে, জেরে দৌড়াচ্ছে, পিছনে এখন আর শব্দ নাই। সে একসময় দোকানের সামনে এসে ঝাপটা তাড়াতাড়ি মানে উঠাইলো কোনো মতে, উঠায় সে একদম লাফ দিয়ে ভিতরে ঢুকলো। স্যান্ডেল আর মানে খোলার মানে করতে পারে নাই, মানে ওই উঠায় হাত দিয়ে নিয়ে রাখতে পারে নাই, স্যান্ডেল নিচে রেখেই লাফ দিয়ে দোকান উঠে ঝাপটা নামাই দিছে। ঝাপটা নামাই দিয়ে সে ভিতরে বসে বসে হাঁপাচ্ছে আর চিন্তা করতেছে যে তার পিছনে আসতেছে নাকি ওইটা। অন্ধকার, দোকানের মধ্যে তো মানে কোনো আলো নাই। হারিকেনটাকে একপাশে রেখে মন্টু তাকায় আছে দোকানের ঝাপের দিকে। মানে অন্ধকারে তো কিছু দেখা যায় না, ঝাপের নিচে যে একটু ফাঁকা জায়গা, মানে হালকা চিলতে রাতের আলো যে আসতেছে সেটার দিকে, মানে ওই জায়গাটা একটুখানি দেখা যায়, মনে হয় যে রাতের আলোর জন্য ওই জায়গাটা মনে হচ্ছে অন্ধকারের থেকে বেশি আলোকিত। তো সে চুপচাপ তাকায় আছে, তখনও কিন্তু সে ভয়ে মানে স্থির হইতে পারে নাই ঠিক মতো। এদিকে কেরোসিনের প্রকট গন্ধ আসতেছে, হারিকেন থেকে ছলকায় কেরোসিন পড়ছে। তো মন্টু আস্তে আস্তে সাহস করে শেকলটা ধরে ওইটা যে ওই ইসের মধ্যে লাগাই দিল, মানে যে তার যে আরেকটা ঘাট এরকম উঁচেছে, ঘাটে যাতে ভেতর থেকে সে লাগাই দিছে, বাইরে দিয়ে যাতে কেউ টেনে খুলতে না পারে, মানে সেটা আন্দাজের মধ্যে শেকল ধরে করছে। সে হারিকেন জ্বালাইতে এখনো সাহস পাচ্ছে না। এই সময় তার কাছে মনে হলো তার ঝাপের ওই পাশে কি জানি আসতেছে, কেমন যেন একটা শব্দ পেল, মানে চললে যেরকম হয়, কুকুর আসলে কিন্তু শব্দ পাওয়া যায় না, কারণ কুকুর বা এই ধরনের প্রাণীর পায়ের নিচে একটা প্যাডের মতো থাকে, মানে তাদের প থাকে, তো সেজন্য শব্দ পাওয়া যায় না। কিন্তু এখানে মনে হচ্ছে শব্দ হচ্ছে, মানে থপ থপ করে শব্দ হচ্ছে, আর ছেঁচড়ায়, মানে দুই হাত এরকম ফেললে, মানে কেউ যদি ছেঁচড়ায় আসে আর কি, দুই হাত দিয়ে এরকম করে দুই পা ছেঁচড়া আসে, যেরকম শব্দ হবে জাস্ট লাইক সেরকম শব্দ হচ্ছে অন্ধকারের মধ্যে। আর বৃষ্টির শব্দ কমে গেছে, শব্দ পাচ্ছে এরকম আসতেছে। তারপর সে দেখলো তার দোকানের নিচে ওই যে সামনে যে ফাঁকা জায়গাটা ঝাপের নিচে, যেখান দিয়ে হালকা আলো আসতেছে, মনে হচ্ছে ওইটার কাছে কেউ নড়ছে বা এখানে কেউ আসছে, মানে ওই ফাঁকা জায়গাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে কেউ একজন আসছে। প্রচন্ড ভয় পেয়েছে মন্টু আসলে মানে দম নিতে পারতেছে না। সে আস্তে করে একেবারে দেয়ালের সাথে মিশে গেল, পিছনে যে তার যে মানে দেয়ালের সাথে মিশে গেছে। আর সে বুঝতে পারতেছে কেউ একজন ওখানে মানে আছে, ওই ঠিক ওই ফাঁকাটার ওইখানে। ওই পাশ থেকে মনে হলো শব্দ পেল, একটা কেমন জানি ঘর ঘর শব্দ আর শ্বাস নেওয়ার মতো শব্দ। তো মন্টুর কিন্তু মানে একেবারে প্রাণ ওষ্ঠাগত অবস্থা, খারাপ তার, সে ওখানে ফেইন্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো সে মনে মনে দোয়া পড়তেছে তখন
যা পারতো, মানে ছোটবেলা যা শিখছে দোয়া দরুদ পড়তেছে, চিন্তা করছে যে আল্লাহ মানে বাঁচাও, আমি আর কখনো এই যে মানে উল্টা পাল্টা করবো না, আমি যে বাসায় যদি যেতে পারি একদম এমন ভাবে পড়াশোনা করব, এমন ভাবে জীবন কাটাবো যাতে আমার আব্বা আমার এই না করে, আমার এখান থেকে বাঁচাও, এই দোয়া করতেছে। আর অন্ধকারটা মনে হচ্ছে জেগে বসতেছে, আর ওই ফাঁকার দিকে ওর তার চোখ যে ওই ছোট জায়গাটার দিকে, ওই জায়গা থেকে আলো মানে সরে যায় কিনা অন্ধকার যেটা আসছে। এখন সে ফিল করলো যে কেউ মনে হচ্ছে টেনে খোলার চেষ্টা করতেছে ঝাপটা, এই মানে কেমন একটা শব্দ হচ্ছে, একটা মানে মটমট মটমট পেট পেট করে শব্দ হচ্ছে, মানে শেকল দিয়ে আটকানো ওই জায়গায়। তো আরো ভয় পেয়েছে মন্টু, আসলে মানে তার মানে মনে হচ্ছে এখনই সে মরে যায় এরকম লাগতেছে, তার কাছে ভয় এরকম লাগতেছে। চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করলো সে। এক সময় দেখলো মটমট শব্দটা থেমে গেছে, আস্তে করে চোখ খুললো। অন্ধকারে চোখ, একে তো অন্ধকার, তার মধ্যে চোখ বন্ধ, এর মধ্যে তার চোখে এই অন্ধকারটা শুয়ে আসতে আসতে একটু সময় লাগছে। তো সময় লাগার পর সে তাকায় দেখছে ওই জায়গাটা ফাঁকা, ওই জায়গায় মানে এখন আর কারো নাই, মানে চোখ নাই। তো মন্টু তারপর অনেকক্ষণ ভয়ে ভয়ে থাকলো। তারপর সে আস্তে করে হারিকেনটা ধরলো, ধরে এনে সে হারিকেনের চিমনি দেখলো ভেঙে গেছে, ওইটার কাঁচ ধারালো। তো সে বুঝতে পারলো যে ভাগ্য ভালো যে তার হাত কাটে নাই। তো হারিকেনটা সরা রাখলো, হাতায় হাতায় সে খুঁজে বের করলো ম্যাচটা জ্বালাইলো। ম্যাচ জ্বালানোর পরে মানে 1 সেকেন্ডের জন্য আলোকিত হয়েছে। সেখানে সে দেখতেছে যে মোমের প্যাকেট আছে এক পাশে। তো মোম বের করলো, মোম জ্বালাইলো, মোমটা রাখলো আশেপাশে রেখে সে তাকায় বোঝার চেষ্টা করতেছে যে কি হয়েছে। তো দেখলো যে হ্যাঁ, হারিকেনের চিমনি ভেঙে এক পাশ থেকে পড়ে গেছে ওইখানে, আর এই তো সামনে ঝাঁপ ওরকম লাগানো। তো একবার চিন্তা করলো যে ঝাঁপটা খুলে সে দেখবে নাকি আবার। তো ফলে চিন্তা করলো যে না, ঝাঁপ আর খোলা যাবে না। সে হারিকেনটাকে এক পাশে সরায় রেখে মোমটাকে সে এক পাশে মানে রাখলো, রেখে চিন্তা করলো আমি শুয়ে পড়ি, আবার ঘুমায় গেলে আরেক সমস্যা হবে যদি মানে না উঠতে পারি, এই চিন্তা করে সে শুয়ে পড়লো। তারপরও মোমটাকে এক পর্যায়ে নিভাইও দিল, কারণ এই মোম জ্বালায় রেখে ঘুমাইলে একটা বিপদ। তো মোম নিভাই দিয়ে সে চেষ্টা করতেছে ঘুমের, মানে একটু ঘুমানোর জন্য, কিন্তু তার ঘুম আসতেছে না। তার নার্ভ একেবারে টাইট হয়ে আছে। সে একদম মানে সজাগ ফিল করতেছে, মানে অনেক চেষ্টা করতেছে চোখ বন্ধ করে ঘুমের। একে তো পরিবেশ অন্যরকম, ভেতরে বেশ গুমোট হয়ে গেছে, মাথার নিচের বালিশ নাই, ওই যে তেজপাতার ওই ইসের মধ্যে মাথা রাখছে, অন্যরকম লাগতেছে। এরপর ওই ভয়টা কাজ করতেছে। তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ওই দরজার কাছে, ছাপের কাছে আবার এরকম শব্দ হলো, থপ 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 করে কেউ আসছে। প্রচন্ড ভয় পেয়েছে মন্টু, চিন্তা করতেছে যে এখন সে কি করবে, কিছু করার নাই। এই সময় সে একটা কেমন বাজে দুর্গন্ধ পেল। দুর্গন্ধের পরেই সে বুঝতে পারলো এই অন্ধকারের মধ্যে একটা অবয়ব তার কাছে, একদম তার পায়ের কাছে। তারপর 1 সেকেন্ডে সে বুঝতে পারলো এই অবয়বটা মানে অন্ধকারের মধ্যে আরো অন্ধকার অবয়ব তার উপরে চেপে বসলো, লাফ দিয়ে পড়ে, এবং তাকে তার গলা চেপে ধরলো। মন্টু কিন্তু পুরো বুঝতেছে তার গলা চেপে ধরছে, সে 2 হাত দিয়ে ধরে বুঝতেছে, 2টা হাত চিকন চিকন, 2টা হাত একদম চিকন চিকন, 2টা হাত, এবং ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, এবং রোমশ অনেকগুলো মানে লোম। সে চেষ্টা করতেছে ছাড়াইতে প্রচন্ড জোর দিয়ে, মন্টু পারতেছে না। সে পা দিয়ে চেষ্টা করতেছে, মানে অনেকবার ছাড়াইতে পারতেছে না, এবং তার পা যে লাগছে যে শরীরে, সেটা হচ্ছে চিকন একটা শরীর। সে বুঝতে পারতেছে খুব সরু শরীর, পিচ্ছিল টাইপের, 2টা পা ওখানে পড়ছে, এবং সে প্রচন্ড গন্ধ পাচ্ছে, বাজে গন্ধ একদম তার। সে বুঝতেছে, চোখ দিয়ে তাকায় বুঝতেছে যে একটা মানে অদৃশ্য টাইপের একটা অবয়ব। অন্ধকারের মধ্যে অন্ধকার তো বোঝা যায় না, কিন্তু এটার মানে শরীর সে ধরতে পারতেছে। তো মন্টু একদম গ্যাগ করতেছে, তার গলা এরকম, মানে কথা বলতে পারতেছে না, মানে কথা বলার চেষ্টা করছে, দোয়া পড়ার চেষ্টা করছে, হচ্ছে না। 2 হাত দিয়ে সে 2টা হাত ধরে রাখছে। তো সে প্রচন্ড জোরে 2 পা দিয়ে ওই ঝাপের মধ্যে মারা শুরু করলো, দরজার ধাপ 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 করে মারা শুরু করছে, প্রচন্ড জোরে মারতেছে। এই সময় হঠাৎ করে আজানের শব্দ আসলো, মানে দূর থেকে আজানের শব্দ আসছে। আজানের শব্দ আসার সাথে সাথে মনে হলো তাকে ছেড়ে দিল, ওই জিনিসটা ছেড়ে দিয়ে ধুম করে দোকানের ওই ঝাপের মধ্যে একটা শব্দ হলো, তারপরে নাই, মানে একদম মানে মনে হলো চলে গেছে তার এখান থেকে। তো মন্টু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, কারণ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, সে মনে নিঃশ্বাস নিতে পারতেছে না, টানতে পারতেছে না ব্রেথ। এই সময় সে শব্দ পেল, ওইখানে যে গেট, ওই যে দোকানের যে কেচি গেট, ওইটা কে জানি খুলছে, শব্দ পেল। তো মন্টু অনেক চেষ্টা করছে, ভয় সে নড়তে পারতেছে না, শ্বাসও নিতে পারতেছে না, কথা বলতে বলতে তার দম বন্ধ হয়ে আসতেছে। অনেকক্ষণ পর সে প্রচন্ড জোরে চিৎকার দিল একটা, মানে একদম তার যে শ্বাস আটকায় গেছিল সেটা জোরে বেরিয়েছে আর কি, জোরে চিৎকার দিল সে, মানে মানে কোনো কিছু না বুঝে চিৎকার করতেছে এক নাগাড়ে। একটু পরে সে শব্দ পেল তার দোকানের ঝাপের বাইরে কেউ এসে বলছে, কে ভেতরে কে, ভেতরে কে, চিল্লায় কে, এরকম বলতেছে। তো মন্টু কোনো মতে
উঠে বসে নিঃশ্বাস নিতে নিতে ঝাঁপের ওই যে শিকলটা খুলে দিল। তো তখনই দেখলো ঠাস করে ওই উঠাইছে, ঝাঁপ উঠাইছে, কেউ লাইট মারছে, মেরে মন্টুর দিকে মারছে, মেরে জিজ্ঞেস আপনি কি এখানে কি চান? তো মন্টু হাত দিয়ে দেখাইতেছে তারে। তো ওই লোক কথা শুনতেছে, লাঠি হাতে একটা এরকম আসছে। তো মন্টু তখন বলছে দাঁড়ান দাঁড়ান, আমি আনোয়ারের বন্ধু, দাঁড়ান। তো ওই লোকটা বলছে কি আপনি এখানে কি করতে আসছেন, কিভাবে এই দোকানে ঢুকছেন? বলে আনোয়ার রেখে গেছে আমারে, আপনি দাঁড়ান। তো তখন লোকটা শান্ত হয়েছে, বলছে কি ব্যাপার? তখন বলে আমি রাতের বেলা ভয় পাইছি। বলে কিভাবে ভয় পাইছেন? কিছু একটা এসে আমার যাইতা ধরছে। তো দারোয়ান তখন বলছে বাজারে থাকবেন রাত্রেবেলা, তো আপনার যাইতা ধরবো না? বাজার কি ভালো জায়গা নাকি? কত কিছু আছে, পিচাস আছে, কত কিছু আছে, এখানে কেন থাকছেন দোকানের মধ্যে? তো সে বলছে এখন আপনি চুপ করেন, আপনি কি আমার জেরা করবেন নাকি? তো তখন বলে না, আপনার আমার আটকায় রাখতে হইব, আপনার এভাবে ছাড়তে পারবো না, এই দোকানের মালিক না আসলে ছাড়তে পারবো না। তো যাই হোক, সে বলে আমার দেন, আমার অবস্থা খারাপ। তো তখন ওই লোকটা মানে দেখছে যে বয়স কম মন্টুর, একটু মায়া হয়েছে। তো সে ফ্ল্যাশ লাইট মারছে, মেরে দেখতেছে যে মন্টুর মানে গলার কাছে এরকম দাগ হয়ে গেছে, মনে হচ্ছে কেউ চেপে ধরছে, এরকম ফর্সা ছিল মন্টু, এরকম দাগ। তখন সে বুঝতে পারছে জিনিসটা খারাপ। তো সে তখন তারে বলে যে পানি নাই আপনার দোকানে, পানি খান, কিছু খান, খেয়ে দেখেন কি অবস্থা, আমি আসি এখানে। তো লোকটা দাঁড়াইলো, লাইট মারতেছে এদিক ওদিক। তো মন্টু আসলেই করলো যে পানির ছিল, দেখলো পানি খেলো, পানি খেয়ে সে বসে বলতেছে যে আমি অনেক ভয় পাইছি। চিন্তা করেন না, একটু পরে দোকানের মালিক আইব, এখন তো ফজর হয়ে গেছে, একটু পরে আইব, আমি আসি, ভয় পেন না। আর দোকান ছেড়ে তো কোথাও যাওয়া যাবে না। তালা তুলে দিচ্ছে, আপনারা আমি যাইতেও দিতে পারি না, কারণ আপনার দোকানে পাইছি, আমার ধরবো, তাহলে আমার চাকরি থাকবো না। যাই হোক, মন্টু বসে থাকলো। সকালবেলা আনোয়ারের বাবা আসলো। বাবা এসে তো প্রথমে ঢুকেই তিনি ওই দোকান খুলছে, ওইদিকে আরো শব্দ পাইছে, আরো দোকান খুলছে। আনোয়ারের বাবা এসে তো দোকান তার ঝাঁপ খোলা দেখে সে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, তাড়াতাড়ি আসছে। আর গার্ডরে দেখছে কাছে। গার্ড বলতেছে আপনার পোলার বন্ধু এখানে, ওরে দোকানে থাকতে দিয়েছে আপনার পোলা, রাত্রে ওরে ভূতে ধরছে রাত্রে। আনোয়ারের বাবা আকাশ থেকে পড়লো। তো মন্টু সালাম দিয়ে বললো চাচা, আমারে আনোয়ার থাকতে দিছিল কালকে দোকানে। তো বললো কেন? তো বললো যে আমার বাসার থেকে এরকম সমস্যা। আনোয়ারের বাবা আসলে অতটা রাগী না, যতটুকু মনে করতো মন্টু যতটুকু ভাবছে, আনোয়ারও যতটুকু ভাবছে তার বাবাকে যতটুকু রাখবে সেরকম না। সে সব শুনলো মন্টুর কথা, মন্টুর একটু বুঝাইল আর বললো যে বাবারে রাত্রেবেলা এরকম বাজারে থাকাটা ঠিক হয় নাই। আনোয়ারের উচিত ছিল তোমার বাসায় নিয়ে আসা, আমি তো বের করে দিতাম না তোমার, তুমি আরেকজনের ছেলে না, তোমার বের করে দিতাম না। বাজার এরকম ঠিক না, বুঝো নাই যে কত খারাপ, তুমি কি করছিলা, এখানে বেরিয়েছিলা, কেমনে তোমার ধরলো? তখন মন্টু মাথা নিচে করে বলে যে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। কোন দিকে গেছিলে হাইটা? ওই যে এরকম দিকে হাইটা। ওই তো ওই জায়গায় মাছের আড়ত টাড়ত, মাছ টাছ রাখে, রাতের বেলা কত কিছু থাকে, পিচাস কত কিছু থাকে। মানে গ্রামের মানুষ পিচাস বলে না, বলতেছে পিচাস টিচাস কত কিছু থাকে এরকম। দোকানে বাজারে রাত্রে থাকতে হয় না বাবা। তো অনেক বুঝায় তাকে সকালে নাস্তা করায় আনোয়ারের বাবা। পরে নাস্তা করে বলে যে তুমি আমাদের বাসায় যাও, আমি দেখতেছি, তোমার জিনিসটা পুরো দেখবো। আনোয়ারের বাবার আশ্বাস পেয়ে মন্টুর মনটা একটু ভালো হয়। মন্টু ওখান থেকে যায়, আসলে আনোয়ারদের বাসা যায়। তো দেখে যে আনোয়ার আছে। আনোয়ার তাকে দেখে খুব খুশি, বলে যে তুই আসছিস, আব্বা পাঠাইছে তোরে? হ্যাঁ। তো সে তখন ঘটনা বলে আনোয়ারকে কি হয়েছিল রাত্রেবেলা। তা আনোয়ার শুনে তো অবাক। আনোয়ার বলে যে হ্যাঁ শুনছি, বাজারে তো উল্টাপাল্টা জিনিস থাকে, বুঝিস না, এই জায়গায় অনেক উল্টাপাল্টা এরকম মাছ টাছের, ওইখানে তুই যে জায়গার কথা কস ওই জায়গায় আসলে ওই যে মাছের জিনিসপত্র, ওই মাছ পরিষ্কার করে তো অনেকে, ওই মাছ কাইটা কুইটা ই করে ওদিকের সব ময়লাটি ওই জায়গায় ফালায়, বুঝছিস না, সবসময় পরিষ্কার হয় না, তো পড়ে থাকে, ওই সপ্তাহে একবার সেগুলা ভালো মতো সরায় না, নইলে ওই জায়গায় ময়লা থাকে, তো ময়লা পিচাসি ধরছিল ধরে। তো যাই হোক, তাই বলে তখন আনোয়ার যতটুকু নিজে পারে, সে ছোট মানুষ, তারপরে সে দোয়াদুরুদ পড়ে ফু দেয় বন্ধুকে। আর দুপুরের পরে ভাত, মানে যখন ভাত খায়, ভাত খাওয়ার পরে দেখা যায় যে আনোয়ারের বাবা তিনি আসছেন বাসায় দোকান থেকে। আসার পরে তিনি বলেন যে মন্টুকে আর আনোয়ারকে সহ নিয়ে যায় মন্টুদের বাসায়, মানে শান্তদের বাসায়। তো নেওয়ার পরে তার বাবা তখন খুব মন খারাপ, কারণ ছেলে রাতে বের হয়ে গেছে, কোথায় থাকছে জানে না তিনি, বা ছেলেকে রাগ করে বলছে আর আসবি না, কিন্তু আসলে মন থেকে তো সেটা বলে না। তো মন্টুর বাবা মানে বেশ মন খারাপ ছিল, এবং ছেলেকে দেখে একদিক দিয়ে খুশি হয়েছেন তিনি। তো তখন আনোয়ারের বাবা ওনার সাথে যে কথাবার্তা বলে বুঝায় দেখেন, আর বলে মন্টুকেও বুঝান যে তুমি পড়াশোনা করবা বাবা, কোনোই না, তোমার সবকিছু ঠিক হয়ে যাবে, আমি দেখবো, তোমার মাঝে মাঝে খবর নিব, যেহেতু আমি তোমার আব্বারে বুঝাইছি। তো বলে ঠিক আছে। এই বলে তাকে বাসায় আবার তার রেখে আসে। তার বাবাকে বলে রাগ করেন না, ওরে বকাঝকা করেন না, যাই হোক পড়তে দিয়েন, ও ঠিক হয়ে যাবে আসতে দিলে। তো মন্টু নাকি এবার বাসায় ব্যাক করার পর তার বাবার কাছে মাফ চায়, বলে যে আমি এরকম আর করবো না, আপনার কথাই শুনবো সব, মানে মন থেকেই সে এরকম ফিল করে, ডিপেন্ডেন্ট ফিল করে।
আর তারপর সে একেবারে খুব কঠিনভাবে পড়াশোনা করে এবং পরের বছর সে খুব ভালো রেজাল্ট করে এবং এরপর থেকে নাকি সে পরবর্তী প্রত্যেকটা রেজাল্টই ভালো করছিল এবং একসময় সে মানে এই পড়াশোনার কারণেই খুব ভালো চাকরি পায় এবং কর্মজীবনে ঢুকে যায়। তো এই ছিল শান্তর বড় ভাই মন্টুর ঘটনা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্রামের ঘটনাগুলো কিন্তু আমার কাছে বেশ লাগে। গ্রামের ভূতের ঘটনার মধ্যে এক ধরনের থ্রিল আছে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা সবাই আমাদের শহরের একটু বাইরে গেলে কিন্তু গ্রাম দেখতে পাই, আর আমাদের দেশের গ্রামগুলো কিন্তু অন্যরকম, মানে বেশ ডিফারেন্ট। আমি প্রায় কল্পনা করি, আর এর আগে অনেকবার শেয়ার করেছি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি, আপনারা অনেকেই জানেন যে আমি প্রায় একটা ছবি শেয়ার করি, মানে গ্রামের নদীর পরে একটা ছোট্ট দোকান, টং দোকান, রাতের বেলা হারিকেন জ্বলছে, আশেপাশে কেউ নাই এবং খুব সুন্দর একটা পরিবেশ। আমি প্রায় কল্পনা করি এরকম দোকানে আমার প্রিয় মানুষগুলো, যাদের সাথে আমি সবসময় আড্ডা দিয়ে, এদের সাথে নিয়ে ওখানে বসে আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, আর এর মাঝে ভূতের গল্প চলছে। বেশ ঠান্ডা একটা ওয়েদার, হতে পারে ঠান্ডা ওয়েদার, আবার ঠান্ডা ওয়েদার না হলে মানে সেই যে গ্রীষ্মের যে বাতাস দামাল হাওয়া বয় সেরকম ওয়েদার, মানে যে কোনো একটা ওয়েদার হলেই হলো। যে কোনো এক্সট্রিম ওয়েদারই কিন্তু ভৌতিক জিনিসগুলো জমে ওঠে, আর এরকম আড্ডা কিন্তু আরো হেভি লাগে, অন্যরকম লাগে। আমি প্রায় কল্পনা করি এরকম একটা জায়গায় বসার, তবে আমি সেই রকম মন মতো জায়গা পাচ্ছি না। অনেকেই অনেক জায়গার কথা বলেছেন, কিন্তু আমাকে কেউই অ্যাসিওর করতে পারেন নাই যে এটা একেবারে নিখাত গ্রাম। সবাই বলে যে ভাইয়া আপনি এসে ওই হারিকেনের আলো হয়তো পাবেন না, বা হেঁচাকের আলো পাবেন না, পাবেন লাইট, এনার্জি লাইট জ্বলতেছে এরকম, আর মানুষজন আছে আশেপাশে, শুধু আপনি একাই বসবেন না, বা আমরা 2-3 জন বসবো না, দেখবেন আরো অনেক মানুষ ওখানে আড্ডা দিচ্ছে, এদিক ওদিকে মোটরসাইকেল থেমে আছে, অনেক জায়গায় ক্যারাম বোর্ড সেট করা হয়েছে। তো সেইগুলো যদি মেনে নিতে পারেন তাহলে আসেন, অনেকেই এরকম দাওয়াত দেয়। তো আমি বলছি যে না, তারপরও আমি যখন ওইরকম পারফেক্ট জায়গা পাবো আমি ওই জায়গায় যাবো, এরকম চিন্তা ভাবনা করে আসছি। তো খুঁজছি, কখনো হয়তো মিলে যাবে ইনশাল্লাহ, আর মিলে গেলে কিন্তু একেবারে সুন্দর একটা আড্ডা হয়ে যাবে। আমি গতকালকেও আমার খুব পরিচিত একজন মানুষকে এটা লিখছিলাম যে ভাই আছেন আপনি বিদেশে, যখন আসবেন ইনশাল্লাহ কোনোদিন এরকম একটা জায়গা আড্ডা হবে আবার।